শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। আজকে আমরা একটু অন্যরকম একটা টপিক পড়বো সি প্রোগ্রামিং এ। পয়েন্টার তো আমাদের চলছে, তো আমরা পয়েন্টারের কন্টিনিউশন আজকে করছি না। আজকে আমি একটা অন্য টপিক শুরু করছি। সেটা হচ্ছে প্রি প্রসেসর বা সি প্রি প্রসেসর। ওকে, তো এখান থেকে আমরা খুব ইন্টারেস্টিং কিছু কনসেপ্ট আমরা জানতে পারবো, আর যেটা হয়তো পরীক্ষাতেও আমাদের আসবে বা আসে। যদিও সি প্রি প্রসেসর চ্যাপ্টার্স একটা, তো সেটা তোমাদের সিলেবাসে নেই, তাও কিন্তু এখান থেকে কোশ্চেন দেয়। তো সেই কনসেপ্টটা আজকে আমরা একটু পড়বো। খুব ইন্টারেস্টিং একটা পার্ট, যেটা হচ্ছে সি প্রি প্রসেসর। ওকে, তো যেখান থেকে আমরা প্রি প্রসেসর ডিরেক্টিভের কনসেপ্ট আমরা জানবো। এখানে আমরা প্রি প্রসেসর ডিরেক্টিভ দিয়ে আমরা কাজ করি সি প্রোগ্রামিং এ। তো তার সিগনিফিকেন্স কি, তার পারপাস কি, কি কি টাইপের প্রি প্রসেসর ডিরেক্টিভ আছে, সেই কনসেপ্টগুলো আমরা একটু উইথ এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করবো। তো একটু ভালো করে দেখো, খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট সি প্রি প্রসেসর, যেটাকে আমরা পয়েন্টারের আগেই আমরা একটু পড়ে নিচ্ছি। পয়েন্টার স্টার্ট করে আমরা যেটাকে পড়ে নিচ্ছি। ওকে, তো ফার্স্ট আমরা কনসেপ্টটাকে একটু দেখার চেষ্টা করব। তো ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে যে প্রি প্রসেসর নামটার সঙ্গেই তোমার লেখা, নামটার আগেই তোমার দেওয়া আছে প্রি। প্রি মানে হচ্ছে আগে, আর এখানে প্রসেসর বলতে এখানে বোঝাচ্ছে যে যদি আমরা আগে কিছু প্রসেসিং করি তখন আমরা বলছি প্রি প্রসেসিং, মানে আগে আমার প্রসেসিংটা হয়ে যাচ্ছে। কি ব্যাপারটা কি এবার? তাহলে এখানে কিন্তু এ কিন্তু কোনো প্রসেসর নয়। সি এর যে প্রি প্রসেসর সে কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রসেসর নয় বা কোনো হার্ডওয়্যার ডিভাইস নয়। সি প্রি প্রসেসর হচ্ছে বেসিক্যালি একটা প্রোগ্রাম। ওকে, একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা তোমার সোর্স কোডটাকে কম্পাইলেশন হওয়ার আগে সে প্রসেস করছে। আমরা তো সোর্স কোড লিখি সিতে, বা যে কোডটা আমরা লিখি সেটা হচ্ছে সোর্স কোড। তারপর সেই সোর্স কোডটাকে আমরা কম্পাইল করি। কম্পাইল করার পর আমার একটা অবজেক্ট কোড জেনারেট হয়। তারপর সেই অবজেক্ট কোডটাকে আমরা রান করাই, দিয়ে আমরা প্রোগ্রামটার আউটপুট দেখতে পাই। তাহলে আমার সোর্স কোডটাকে লেখার কম্পাইলেশন হওয়ার আগে যে প্রোগ্রাম আমার কোডটাকে নেয়, বা সেই প্রোগ্রামটার উপরে আমার যে প্রসেসিংটা হয়, বা আমার যে সোর্স কোডের উপরে যে প্রসেসিংটা হয়, সেই কাজটা করতে আমাকে হেল্প করে প্রি প্রসেসর। ওকে, তাহলে প্রি প্রসেসর বেসিক্যালি প্রি প্রসেসিং করতে আমাকে হেল্প করছে। প্রি প্রসেসর বেসিক্যালি প্রি প্রসেসিং করতে আমাকে হেল্প করছে। এবার কিভাবে হেল্প করে না, সেটা আমরা একটা এক্সাম্পলের থ্রুতে আমরা দেখবো যে কিভাবে আমাকে সেটা সে হেল্প করছে। না, আমরা যখন কোনো প্রোগ্রাম লিখি সিতে, যখন কোনো আমরা প্রোগ্রাম লিখি তখন ফার্স্টে আমরা একটা হেডার ফাইলকে ফার্স্টে আমাকে ইনক্লুড করতে হয়। যে ফাইলটাকে ইনক্লুড করার জন্য লিখি হ্যাশ ইনক্লুড, দেন অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে আমরা লিখি stdio.h। তো এটা আমরা হেডার ফাইল বলে থাকি। তারপরে আমার প্রোগ্রামটা আমি স্টার্ট করি, ভয়েড মেন বা ইন্ট মেন দিয়ে আমরা প্রোগ্রামটাকে আমরা স্টার্ট করি। স্টার্ট করার পর ধরুন আমি এখানে কিছু স্টেটমেন্টকে লিখে রাখলাম। আমার কিছু প্রিন্টএফ স্টেটমেন্ট আছে, কোনো ফর লুপ আছে বা ইফ এলস স্টেটমেন্ট যা আছে। দেন আমি কোডটাকে আমরা এখানে শেষ করি। তাহলে এটা হচ্ছে আমার সোর্স কোড। এটা হচ্ছে আমার সোর্স কোড। ওকে, এবার এই সোর্স কোডটাকে আমরা লেখার পর আমি ডিরেক্ট কম্পাইলার, আমরা ডিরেক্ট তোমার কম্পাইল অপশনে গিয়ে আমরা কম্পাইল করার চেষ্টা করি। এই কোডটাকে আমরা ডিরেক্ট কম্পাইল অপশনে গিয়ে বা আমরা কম্পাইলারকে দিই, আর কম্পাইলার কিন্তু আমার কোডটাকে কম্পাইল করে দেয়। কিন্তু এই সোর্স কোডটা কম্পাইলারের কাছে যাওয়ার আগে এই কোডটাকে তোমার টেক আপ করে আরেকজন প্রোগ্রাম বা আরেকটা প্রোগ্রাম, তার নামই হচ্ছে প্রি প্রসেসর। তাহলে আমার কোডটাকে তোমার কে নিচ্ছে? কম্পাইলারের কাছে যাওয়ার আগে কে নিচ্ছে কোডটাকে? তার নাম হচ্ছে প্রি প্রসেসর। তো সে কিন্তু ইটসেলফ একটা প্রোগ্রাম। এবার সেই প্রি প্রসেসর নিয়ে আমার কোডটাকে নিয়ে সে কি করলো না, সে কিছু অ্যাকশন পারফর্ম করলো। প্রি প্রসেসর কিছু অ্যাকশন পারফর্ম করলো, পারফর্ম সাম অ্যাকশন। তো কি অ্যাকশন পারফর্ম করে না, সেই অ্যাকশনটা আমরা দেখবো কি অ্যাকশন পারফর্ম করে প্রি প্রসেসর। ওকে, কি অ্যাকশন সে পারফর্ম করছে। তাহলে এখন ধরে নাও এটা তোমার হচ্ছে সি এর তোমার কোডটা, তুমি যখন লিখেছো সি দিয়ে, এটা তোমার সোর্স কোড, এটা তোমার হচ্ছে সোর্স কোড। এই সোর্স কোডটাকে তুমি সেভ করেছো a.c দিয়ে। এটা হচ্ছে ফাইলের নাম, আর সিটা হচ্ছে তোমার ফাইলটার এক্সটেনশন।
এবার এই কোডটা কিন্তু কম্পাইলারের কাছে যাওয়ার আগে এই কোডটাকে তোমার কিন্তু ফার্স্টে টেক আপ করবে কে না, টেক আপ করবে প্রি প্রসেসর। সেও কিন্তু ইটসেলফ একটা প্রোগ্রাম, তার নাম হচ্ছে প্রি প্রসেসর। ওকে, প্রি প্রসেসর তাকে টেক আপ করবে। এবার প্রি প্রসেসর তোমার এটাকে টেক আপ করার পর কি হবে না, সে তখন তোমার যে কাজটা করবে এটাকে টেক আপ করার পর তোমার সোর্স কোডের তোমার প্রোগ্রামটাকে না, সে তখন চেক করবে যে তোমার প্রোগ্রামে কোথাও কোনো ফাইল ইনক্লুড করা আছে কিনা। সে তখন তোমার চেক করবে যে তোমার এই প্রোগ্রামটার মধ্যে কোনো প্রি প্রসেসর ডিরেক্টিভ আছে কিনা। তাহলে হ্যাশ ইনক্লুডটা কিন্তু একটা প্রি প্রসেসর ডিরেক্টিভ। সে যখনই দেখলো যে আমার এই সোর্স কোডটার মধ্যে একটা প্রি প্রসেসর ডিরেক্টিভ আছে, তাহলে এই প্রি প্রসেসর ডিরেক্টিভ কিন্তু ওকে ইনস্ট্রাক্ট করছে যে তুমি এই যে stdio.h যে হেডার ফাইলটা আছে, তাহলে আমার একটা হেডার ফাইল stdio.h, সেই হেডার ফাইলটার মধ্যে আমার কিছু লাইব্রেরি ফাংশনের ডেফিনেশন লেখা থাকে। তাহলে এই ফাইলটা কিন্তু একটা কন্টেন্ট আছে, তার মধ্যে কিন্তু নাম্বার অফ থাউজেন্ড অফ লাইনস আছে। তা আমি ধরলাম যে আমার এই stdio.h ফাইলটার সাইজ ধরলাম যে এর মধ্যে আমি ধরে নিলাম যে আমার 1000 লাইনের কোড আছে ফর এক্সাম্পল। তাহলে আমার এই প্রোগ্রামে এই stdio.h টাকে তো আমি ইনক্লুড করছি। তাহলে ইনক্লুড করা মানে হচ্ছে প্রি প্রসেসর কি করবে এখন না, এই 1000 লাইনের কোডটাকে তোমার প্রোগ্রামে তোমার সোর্স কোডটার আগে সে কিন্তু এটাকে ইনক্লুড করে দিল বা অ্যাড করে দিল বা ইনকর্পোরেট করে দিল। দেন তারপরে তোমার কোড থাকছে, তুমি যেমন লিখেছো ভয়েড মেন, তোমার যে কোডটা তুমি লিখেছো ভয়েড মেন থেকে শুরু করে আপ টু তোমার ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত, তারপর তোমার কোডটা থাকছে। তাহলে আগে আমার কোডটার যা সাইজ ছিল বা যার লেন্থ ছিল, এখন দেখো কিন্তু কোডটার লেন্থটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এখন তোমার 1000 লাইনটা কিন্তু অ্যাড হয়ে গেছে তোমার এক্সিস্টিং কোডের সাথে। তাহলে এটা আমাদের কি হলো না, আমার কোডটা আগে যে অবস্থায় ছিল আমার কোডটা কিন্তু একটু এক্সপ্যান্ড করলো। দ্যাট ইজ আ এক্সপ্যান্ডেড সোর্স কোড। এই কোডটাকে বলা হয় এক্সপ্যান্ডেড সোর্স কোড। তাহলে আগে আমার সোর্স কোডটা যেমন ছিল, আমার সোর্স কোডটাকে ফার্স্টে কে নিল, প্রি প্রসেসর নিল, সেই ইটসেলফ একটা প্রোগ্রাম। আবার সেই প্রোগ্রামটাকে নেওয়ার পর আমার সোর্স কোডটাকে নেওয়ার পর কি করছে না, সে কিছু অ্যাকশন পারফর্ম করছে। কি অ্যাকশন পারফর্ম করছে না, সে আমার কোডটার সাথে আমার যে হেডার ফাইলটাকে আমি ইনক্লুড করেছিলাম, আমার হেডার ফাইলটার যে কোড বা তার যে বডি, সেই কোডটা 1000 লাইনের কোডটাকে সে কিন্তু আমার কোডের সাথে ইনকর্পোরেট করে দিয়েছে বা অ্যাড করে দিয়েছে। যে এখন আমার কোডটা সাইজ দাঁড়িয়েছে 1000 লাইন প্লাস আমার ধরে নাও এই 6 লাইন ফর এক্সাম্পল। তাহলে এখন আমার কোডটা তোমার সাইজ হয়ে গেছে 1006 লাইন। তাহলে এই কোডটাকে বলা হয় এক্সপ্যান্ডেড সোর্স কোড। তাহলে একটা সোর্স কোডকে এক্সপ্যান্ডেড সোর্স কোডে তোমার কনভার্ট করা যার কাজ, তার নামই হচ্ছে প্রি প্রসেসর। এবার তুমি বলবে কেন স্যার এটাকে ও ইনক্লুড করলো আমার কোডের সঙ্গে, কেন stdio.h টাকে ইনক্লুড করলো? কারণ stdio.h টা হচ্ছে একটা হেডার ফাইল, আর যে ফাইলের মধ্যে আমার সমস্ত লাইব্রেরি ফাংশনের ডেফিনেশনস লেখা থাকে, যেমন printf একটা লাইব্রেরি ফাংশন, যেমন scanf একটা লাইব্রেরি ফাংশন। তাহলে আমি printf ফাংশন দিয়ে আমি ডবল কোডের মধ্যে যা লিখছি আমার সেটা আমার ডিসপ্লে হয়ে যাচ্ছে আউটপুট স্ক্রিনে। তাহলে printf ফাংশন বা scanf দিয়ে আমরা যা কিছু লিখছি, আমার scanf দিয়ে আমরা ইনপুট নিতে পারছি ইউজারের কাছ থেকে। আমি %d করে যদি আমি &a করি, তাহলে আমার ইনপুটটা গিয়ে এতে গিয়ে স্টোর হয় মেমোরিতে। তাহলে printf scanf ফাংশন কি কোনো ম্যাজিক নাকি যে আমি তার মধ্যে যা লিখবো আমার তো ডিসপ্লে করবে printf ফাংশনের মধ্যে? তাহলে সেই ফাংশনটার এগেইনস্ট আমার কিছু কোড আছে, আর সেই কোডটাই কিন্তু ডিফাইন করা থাকে আমার হেডার ফাইলের মধ্যে। তাহলে আমি যদি আমি ইনক্লুড না করি আমার হেডার ফাইলটাকে আমার প্রোগ্রামে, বা যদি আমার হেডার ফাইলের কোডটা যদি তোমার ইনকর্পোরেট না হয় আমার সোর্স কোডের মধ্যে, তাহলে কিন্তু কম্পাইলার যখন কম্পাইল করবে তখন সে কিন্তু printf ফাংশনের ডেফিনেশন সে কিন্তু খুঁজে পাবে না যে কোথায় আছে printf ফাংশনের ডেফিনেশন। তো তার জন্য কিন্তু কম্পাইলার আমার কোডটাকে নেওয়ার আগে, আমার সোর্স কোডটাকে নেওয়ার আগে, আমার সোর্স কোডটাকে তোমার সবার প্রথমে তোমার যে নেয় তার নাম হচ্ছে প্রি প্রসেসর। এবার প্রি প্রসেসর আমাকে যখন এক্সপ্যান্ডেড যখন সোর্স কোড তৈরি করে দিল, এবার এই এক্সপ্যান্ডেড সোর্স কোডটাকে আমি দেবো কাকে না, আমি এটাকে তোমার সেন্ড করবো কম্পাইলারকে, যে আমাকে আবার কম্পাইল করে দেবে। ওকে, তাহলে এখন আমার এই এক্সপ্যান্ডেড যে সোর্স কোডটা সেটাকে তোমার কে জেনারেট করলো না, আমাদের প্রি প্রসেসর কিন্তু সেই এক্সপ্যান্ডেড সোর্স কোডটাকে জেনারেট করলো। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সপ্যান্ডেড সোর্স কোড। ওকে, আমি এখানে লিখলাম ESC এক্সপ্যান্ডেড সোর্স কোড। ওকে, এবার এই এক্সপ্যান্ডেড সোর্স কোডটাকে তুমি দিচ্ছ কাকে না, সেটাকে তোমার এবার টেক আপ করছে কে না, কম্পাইলার। সে এবার এটাকে কম্পাইল করবে। এবার তোমার টেক আপ করছে কম্পাইলার। ওকে, ফর কম্পাইলেশন পারপাস, ফর কম্পাইলেশন পারপাস। ওকে, এবার আমরা সবাই জানি যে একটা কম্পাইলার বেসিক্যালি কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে
মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা সি দিয়ে লিখতে পারি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা সি প্লাস প্লাস দিয়ে লিখতে পারি, জাভা দিয়ে লিখতে পারি, আমরা বেসিক দিয়ে লিখতে পারি, আমরা ফরট্রান দিয়ে লিখতে পারি, আমরা কোবল দিয়ে লিখতে পারি, সব কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমার সি দিয়ে আমি যে কোডটা লিখেছি দ্যাট ইজ মাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তাহলে আমার এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামটাকে এখন কম্পাইলার নিয়ে কি করবে না মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে সে কনভার্ট করবে। তাহলে যে কথাটা আমরা শুনে এসেছি বা একদিন পড়ে এসেছি সেটা ভুল নয়, কিন্তু সেই টার্মটাকে যদি আমি আর একটু যদি আমরা ইনার কনসেপ্ট দেখি তাহলে আমরা বলবো যে কম্পাইলার কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারে না। কি করে তাহলে কম্পাইলার? তাহলে কি কাজ করছে স্যার? আমরা তো পড়ে এসেছি আগে যে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কম্পাইলার। সে কাজটা কিন্তু সে করতে পারে না। সে কি করে না একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে সে কনভার্ট করতে পারে যে লেভেল ল্যাঙ্গুয়েজে, তার নাম হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। তার নাম হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তাহলে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কেমন দেখতে হয় না আমরা কিন্তু অলরেডি কিন্তু আমরা পড়েছি 8086 মাইক্রো প্রসেসরে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কেমন দেখতে হয়। তার জন্য তো ডিফারেন্ট ইনস্ট্রাকশনস থাকে, আর সেই ইনস্ট্রাকশন দিয়ে যখন কোনো প্রোগ্রাম লেখা হয় আর যদি সেই ইনস্ট্রাকশন গুলো কোনো মাইক্রো প্রসেসর স্পেসিফিক হয় আর তখন সেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা 8085 দিয়ে আমরা প্রোগ্রামিং করতে পারি, আমরা 8086 এর ইনস্ট্রাকশন সেট দিয়ে আমরা অলরেডি প্রোগ্রাম করে এসেছি। তো দ্যাট ইজ দ্য অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তাহলে আমার এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামটা যেখানে আমি হয়তো ভয়েড মেল লিখছি, যেখানে হয়তো আমরা প্রিন্টএফ স্ক্যানএফ করছি, তাহলে আমার কিন্তু কোডটা কিন্তু আলটিমেটলি কনভার্ট হবে কিছু ইনস্ট্রাকশনে। এবার এই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটাকে আমাকে এখন কনভার্ট করতে হবে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে। তার জন্য যে কোনো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে তোমার কনভার্ট করা হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে যে সিস্টেম সফটওয়্যারের হেল্প নিয়ে, তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। এবার কিন্তু আমার এই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ কোডটাকে তোমার কে নিল না অ্যাসেম্বলার নিল। অ্যাসেম্বলার নেওয়ার পর সে তোমার জেনারেট করছে একটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। সে তোমার কিন্তু জেনারেট করছে একটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তাহলে আমরা মাঝখানের এই স্টেপটাকে কিন্তু আমরা অমিট করে যাই, আমরা কিন্তু এই কাজটা কিন্তু আমরা বলি না, এটাকে আমরা কিন্তু পুরোপুরি আমরা কিন্তু অ্যাবস্ট্রাকশন করে রাখি, হাইড করে রাখি, দিয়ে আমরা কি বলি না এটা হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, সি দিয়ে লিখেছি আমরা। আমরা এই স্টেপটাকে কিন্তু আমরা অমিট করে যাই, এটাও কিন্তু আমরা বলি না, অনেক সময় বলি না আমরা আমরা কি বলি যে আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটাকে এখন মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কে না তার নাম হচ্ছে কম্পাইলার। তো সেটাও ভুল নয়, মাঝখানে আমাদের যে ইন্টারমিডিয়েট যে স্টেপগুলো সেই ইন্টারমিডিয়েট স্টেপগুলো কিন্তু আমরা অমিট করি। কারণ অমিট না করলে হয়তো ইনিশিয়াল স্টেজে আমরা সেটা বুঝতে পারবো না যে কিভাবে কাজ করে প্রি প্রসেসর। অ্যাসেম্বলার কাকে বলা হয় অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। তো যেহেতু আমরা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ পড়ে এসেছি তার জন্য আমি কিন্তু প্রি প্রসেসরের কনসেপ্টটা আমি এখানে ডিসকাস করতে এলাম। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি তার মানে কম্পাইলার কিন্তু কোনো সময় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেলে কিন্তু সে ডিরেক্ট কনভার্ট করতে পারে না, সে পারে বাই দ্য হেল্প অফ অ্যাসেম্বলার। তাহলে আমাদের যে কোনো সি প্রোগ্রাম করতে গেলে কিন্তু আমাদের যেমন কম্পাইলার যেমন প্রয়োজন পড়ে, আমাদের কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু আমাদের অ্যাসেম্বলারেরও প্রয়োজন পড়ে, আবার ইনডাইরেক্টলি কিন্তু আমাদের প্রয়োজন পড়ে প্রি প্রসেসর প্রোগ্রামেরও। ওকে, তাহলে একটা সি এর প্রোগ্রাম করতে গেলে আমার যে প্রোগ্রামিং টুলস গুলো ব্যবহার করা হয় তার নাম হচ্ছে অ্যাসেম্বলার, তার নাম হচ্ছে প্রি প্রসেসর, তার নাম হচ্ছে কম্পাইলার। ওকে, দ্যাট ইজ আ প্রোগ্রাম ডেভেলপমেন্ট টুলস, যার হেল্প নিয়ে আমরা কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে আমরা ডেভেলপ করতে পারবো বা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কোনো প্রোগ্রাম করতে পারবো বা কোনো প্রবলেমকে আমরা সলভ করতে পারবো। তো দ্যাট ইজ দ্য বেসিক পারপাস অফ প্রি প্রসেসর। ওকে, দ্যাট ইজ দ্য বেসিক পারপাস অফ প্রি প্রসেসর। ওকে, আর কেমন করে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কিভাবে মেশিন লেভেলে কনভার্ট হলো তো তার কনসেপ্টটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। তাহলে এবার ধরে নাও আমার a.c ফাইলটা তোমার এক্সপ্যান্ডেড যখন সোর্স কোড তৈরি হলো তার মধ্যে তোমার a.c কিন্তু আছে, তারপর তাকে যখন তোমার নিল কম্পাইলার তোমার অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে তোমার কনভার্ট করলো, তার তখন এক্সটেনশন তোমার হয়ে গেল কিন্তু a.asm। ঠিক আছে, এবার a.asm ফাইলটা তোমার অ্যাসেম্বলার তাকে নেওয়ার পর সে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে, দ্যাট ইজ a.obj, দ্যাট ইজ দ্য অবজেক্ট ফাইল a.obj। ওকে, এবার তুমি যখন রান করছো এবার সিপিইউ ধরে নাও এই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কোডটাকে এবার সিপিইউ রান করবে। এবার সিপিইউ রান করার পর তোমার যে কোডটা জেনারেট হবে তার নাম হচ্ছে a.exe, দ্যাট ইজ আ এক্সিকিউটেবল ফাইল।
তাহলে একটা সি এর যখন তোমরা প্রোগ্রাম করবে তখন তোমরা দেখবে যে তোমাদের যে টার্বো সি এর যে বিন ফোল্ডার আছে, তুমি লিখেছো a.c ফাইল, আর তোমার কোডটা রান হয়ে যাওয়ার পর তুমি আবার বিন ফোল্ডার আবার চেক করে দেখবে সেখানে a.c ফাইল আছে, তার পাশেই দেখবে তোমার আছে a.obj ফাইল, তার পাশেই দেখবে তোমার আছে a.exe ফাইল। ওকে, তাহলে আমি তৈরি করেছি একটা ফাইল, কিন্তু দেখো আমার কিন্তু এই একটা ফাইলের সঙ্গে কিন্তু আমার অ্যাডিশনালি আরো দুটো ফাইল তৈরি হয়ে গেছে। এটাকে বলা হয় অবজেক্ট ফাইল, এটাকে বলা হয় এক্সিকিউটেবল ফাইল, আর এটাকে বলা হয় সোর্স ফাইল। তাহলে সোর্স ফাইল কিন্তু তোমার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার কিন্তু লেখা যায়। আমরা সি দিয়ে কোনো সোর্স ফাইল তৈরি করতে পারি, আমরা সি প্লাস প্লাস দিয়ে কোনো সোর্স ফাইল তৈরি করতে পারি, বা আমরা জাভা দিয়েও কোনো সোর্স ফাইল তৈরি করতে পারি, আমরা HTML দিয়েও করতে পারি, CSS দিয়েও করতে পারি, বা জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারি। ওকে, তো দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ প্রি প্রসেসর। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা প্রি প্রসেসর কিভাবে কাজ করে, আর কেমন করেই বা আমাদের কম্পাইলার একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে সে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, তার ইন্টারমিডিয়েট যে সিনারিওটা সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। ওকে, এটা হচ্ছে আমাদের আজকের টপিকের বেসিক ইন্ট্রোডাকশন। ওকে, এবার আমরা চলে আসবো যে কনসেপ্টে, সেটা হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভস। প্রি প্রসেসর ডিরেক্টিভ ইন সি বা ইন সি প্লাস প্লাস। আমরা কিন্তু তোমার দেখবো প্রি প্রসেসর ডিরেক্টিভ ইন সি এর কনসেপ্ট। ওকে, চলো। তো এটা প্রথম ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট সবাই বুঝতে পেরেছো? সবার বোঝা গেছে কনসেপ্টটা? ফার্স্ট কনসেপ্ট সবাই বোঝা গেছে? হ্যাঁ স্যার। বাকিদের বোঝা গেছে? বেসিক কনসেপ্ট অফ প্রি প্রসেসর, বেসিক কনসেপ্ট অফ প্রি প্রসেসর। কি কোনো রিপ্লাই নেই কেন? আমি একটু রিপ্লাই চাই, আর কিছু চাই না। সবাই খাতা পেন নিয়ে বসে চুপচাপ বসে আছো, কোনো রিপ্লাই করছো না যে হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, বা বুঝতে পারিনি, হ্যাঁ স্যার বলুন একবার এটা বুঝতে পারিনি, সেটাও কোনো ব্যাপার নেই, তোমাদের রিপ্লাই করার কোনো ব্যাপার নেই। স্যার আমরা পরে জয়েন আছি। আমি ঠিক আছে, যাই হোক। তো এর মাঝখানে কিন্তু অনেকগুলো স্টেপ আমার আছে, আমি কিন্তু সেই স্টেপগুলোকে আমি কিন্তু অমিট করেছি। যেমন ধরো এর মাঝখানে তোমার কাজ করে লোডার, এর মাঝখানে তোমার কাজ করে লিঙ্কার। ওকে, তো সেটা আমি কিন্তু এখান থেকে তোমার অমিট করেছি, আমি কিন্তু স্টেপটা আমি এখানে দেখাইনি। ওকে, যাই হোক। তো ওভারঅলটা আমরা বুঝতে পেরেছি, মোটের উপরে আমরা বুঝতে পেরেছি কিভাবে কাজ করে প্রি প্রসেসর। তো এবার চলে আসবো প্রি প্রসেসর ডিরেক্টিভের কনসেপ্টে। ওকে, অ্যাকচুয়ালি প্রি প্রসেসর যে প্রোগ্রামটা আমরা পড়ে আসলাম একটু আগে, প্রি প্রসেসর প্রোগ্রাম কিন্তু তোমার প্রোভাইড করে কিছু ডিরেক্টিভস, যার নাম হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভস। তার নাম হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভস। দেখো আমরা কিন্তু তোমার মাইক্রো প্রসেসরে পড়ে এসেছিলাম, মনে আছে সবার? অ্যাসেম্বলার ডিরেক্টিভ সব মনে আছে যারা ক্লাস করেছো? অ্যাসেম্বলার ডিরেক্টিভের ক্লাস যারা করেছো? হ্যাঁ স্যার, মনে আছে আমরা পড়েছিলাম অ্যাসেম্বলার ডিরেক্টিভ। এটা হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভ। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের অ্যাসেম্বলার ডিরেক্টিভ, আর আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু তোমাদের হচ্ছে আমাদের প্রি প্রসেসর ডিরেক্টিভ। ওকে, তাহলে প্রি প্রসেসর প্রোগ্রাম কিন্তু অ্যাকচুয়ালি প্রোভাইড করে প্রি প্রসেসর ডিরেক্টিভকে, যে প্রি প্রসেসর ডিরেক্টিভ কম্পাইলারকে তোমার বলছে, টেল করছে কম্পাইলারকে যে আমার সোর্স কোডটাকে প্রি প্রসেস করো বিফোর কম্পাইলিং। তার জন্য কিন্তু প্রি প্রসেসর আমার সোর্স কোডটাকে সে কিন্তু প্রসেস করছে। সে কিন্তু কি দেখে করছে প্রসেসটা? না, আমার প্রি প্রসেসর তোমার ডিরেক্টিভকে তোমার দেখে কিন্তু করছে। আর তার এক্সাম্পল কি না? হ্যাশ ইনক্লুড। তাহলে যখনই তোমার প্রি প্রসেসর প্রোগ্রাম যখন তোমার দেখছে যে এখানে একটা হ্যাশ ইনক্লুড দিয়ে কোনো একটা স্টেটমেন্ট লেখা আছে, তখন সে কিন্তু সেই কোডটাকে কম্পাইলেশন হওয়ার আগে সে কিন্তু সেই কোডটাকে তোমার সে প্রসেস করছে। দ্যাট ইজ কল্ড প্রি প্রসেসর। ওকে, এবার যত প্রি প্রসেসর ডিরেক্টিভ আছে সিতে, প্রত্যেকটা প্রি প্রসেসর ডিরেক্টিভ তোমার বিগিন উইথ হ্যাশ সিম্বল। যত প্রি প্রসেসর ডিরেক্টিভ আছে আমাদের সিতে, প্রত্যেকটা প্রি প্রসেসর ডিরেক্টিভ কিন্তু আমাদের হ্যাশ সিম্বল দিয়ে আমাদের স্টার্ট হয়। তার মানে যখনই কোনো হ্যাশ সিম্বল যখন থাকে আমার প্রোগ্রামে,
তাহলে হ্যাশ সিম্বল কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে আমার প্রিপ্রসেসর প্রোগ্রাম এটাকে ফার্স্ট এক্সিকিউট করবে, তাকে প্রসেস করবে, তারপরে তাকে তোমার কম্পাইলার নিয়ে তাকে কাজ করবে। আমরা যেখানে খুশি আমরা কিন্তু প্রিপ্রসেসর ডিরেক্টিভ কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের প্রোগ্রামে। আমরা হয়তো হেডার ফাইলকে ইনক্লুড করি তোমার প্রথমেই, কিন্তু আমরা শুধুমাত্র যে আমাদের হেডার ফাইল ইনক্লুড করার জন্য তোমার ডিরেক্টিভ আছে প্রিপ্রসেসর ডিরেক্টিভ তা নয়, আমরা কিন্তু হ্যাশ দিয়ে তোমার হ্যাশের অনেকগুলো ভার্সন আছে, যে আমরা হ্যাশ ইনক্লুড দিয়ে আমরা কোনো হেডার ফাইলকে আমরা ইনক্লুড করতে পারি, আবার তোমার হ্যাশ ডিফাইন দিয়ে আমরা কোনো ম্যাক্রোকে ডিফাইন করতে পারি। তো ডিফারেন্ট টাইপের কিন্তু প্রিপ্রসেসর ডিরেক্টিভ আছে, তার নামগুলো কিন্তু আমরা পড়বো। আর এই প্রিপ্রসেসর ডিরেক্টিভগুলো কিন্তু আমরা আমাদের প্রোগ্রামে আমরা কিন্তু যেখানে খুশি আমরা ইউজ করতে পারি। যে এটা নয় যে আমাকে প্রথমেই ইউজ করতে হবে যে হ্যাশ দিয়ে কোনো প্রিপ্রসেসর ডিরেক্টিভ, তা কিন্তু কোনো মিনিং নেই। আমরা কিন্তু যেখানে খুশি কিন্তু আমরা ইউজ করতে পারি। তো এক্সাম্পল অফ সাম প্রিপ্রসেসর ডিরেক্টিভ, যেমন প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখাবো প্রিপ্রসেসর ডিরেক্টিভ, তার নাম হচ্ছে হ্যাশ ডিফাইন। এটা হয়তো আমরা অনেকে আজকে হয়তো নতুন শুনলাম, বা অনেক হয়তো আমরা প্রোগ্রাম করতে গিয়ে দেখেছি যে হ্যাশ ডিফাইন দিয়ে আমরা কোনো ম্যাক্রোকে ডিফাইন করি, আমরা কোনো নেমড কনস্ট্যান্টকে ডিফাইন করি হ্যাশ ডিফাইন দিয়ে। আমি ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস দেখাবো হ্যাশ ডিফাইনের, যে কত ইন্টারেস্টিং হ্যাশ ডিফাইন। আমরা মানে এই হ্যাশ ডিফাইন দিয়ে আমরা কিন্তু কোনো ম্যাক্রোকে ডিফাইন করতে পারি। তো ম্যাক্রো কি আমরা দেখবো, যে টু ডিফাইন আ ম্যাক্রো, কোনো ম্যাক্রোকে আমরা ডিফাইন করতে পারি হ্যাশ ডিফাইন দিয়ে। এছাড়া আমরা কোনো ম্যাক্রোকে যখন আমরা আনডিফাইন করতে চাইবো, তখন তার জন্য আমরা ইউজ করব আনডেফ। আনডেফও কিন্তু একটা প্রিপ্রসেসর ডিরেক্টিভ। আবার তাহলে এটা হচ্ছে আমরা কখন ইউজ করি না, আনডিফাইন আ ম্যাক্রো, কোনো ম্যাক্রোকে হয়তো আমরা ডিফাইন করেছি, তাকে হয়তো আমরা আনডিফাইন করব, তখন কিন্তু আমরা ইউজ করব আনডেফ প্রিপ্রসেসর ডিরেক্টিভ। আবার আমরা দেখেছি আমাদের কিন্তু খুব পপুলার এটা, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড, খুব পপুলার, আমরা সবসময় কিন্তু ইউজ করি সি প্রোগ্রাম করতে গিয়ে। তাহলে এই ডিরেক্টিভটা আমাদের বেসিক্যালি ইউজ করা হয় যে আমরা কোনো ফাইলকে আমার সোর্স কোডের মধ্যে আমরা ইনক্লুড করছি বা অ্যাড করছি। তাহলে ইনক্লুড আ ফাইল ইন দ্য সোর্স কোড প্রোগ্রাম। আমার সোর্স কোড প্রোগ্রামে আমি কোনো ফাইলকে আমরা ইনক্লুড করছি, যে ফাইলটাকে আমি ইনক্লুড করছি সেই ফাইলের মধ্যে আমার হয়তো কিছু লাইব্রেরি ফাংশনকে ডিফাইন করা আছে, আর যে লাইব্রেরি ফাংশনগুলো হয়তো আমি আমার প্রোগ্রামে ব্যবহার করব না ডিফাইন করে, বলেই কিন্তু আমাকে ওই হেডার ফাইলটাকে আমাকে ইনক্লুড করতে হচ্ছে। এবার এছাড়াও তোমরা আছে আমাদের হ্যাশ ইফ ডিফাইন, ইফ ডেফ বলা হয়, হ্যাশ ইফ ডিফাইন। ইফ ডিফাইনের কাজটা হচ্ছে যে আমি চাইলে একটা সেকশন অফ কোডকে আমরা ডিফাইন করতে পারি, বা আমি একটা সেকশন অফ কোডকে আমরা ইনক্লুড করতে পারি। ওকে, আবার যদি আমরা চাই যে তাকে আমি আনডিফাইন করব, তখন আমরা ইউজ করব হ্যাশ ইফ এনডেফ। যদি আমার ম্যাক্রোটা যদি ডিফাইন করা না থাকে হ্যাশ ডিফাইন দিয়ে, তখন আমরা ইউজ করব ইফ এনডেফ। আর যদি আমার ম্যাক্রোটা যদি তোমার ডিফাইন থাকে আমাদের হ্যাশ ডিফাইন দিয়ে, আমি তখন ইউজ করবো তোমার ইফ ডেফ। মানে ইফ দিয়ে আমরা কোনো কন্ডিশনকে অ্যাপ্লাই করছি, যে আমার যদি ম্যাক্রোটা তোমার ডিফাইন থাকে তাহলে আমরা ইউজ করবো ইফ ডেফ। তখন হয়তো আমার সার্টেন কিছু তোমার কোড হয়তো তোমার ইনক্লুড হবে আমার প্রোগ্রামে। আর যদি আমার ম্যাক্রো ডিফাইন করা না থাকে, মানে নট ডিফাইন, এটা মানে তোমার হচ্ছে এন ফর হচ্ছে নট ডিফাইন, যদি ম্যাক্রো তোমার ডিফাইন না থাকে তখন হয়তো আমরা কোনো সার্টেন কোনো কোডকে আমরা ইনক্লুড করব বা অ্যাড করব। নেক্সট তোমার হচ্ছে হ্যাশ ইফ। হ্যাশ ইফটা কিন্তু একটা প্রিপ্রসেসর ডিরেক্টিভ। হ্যাশ ইফ, যে আমি কোনো স্পেসিফিক কন্ডিশনস চেক করতে পারি হ্যাশ ইফ দিয়ে। ওকে, টু চেক সাম স্পেসিফিক কন্ডিশনস। আবার হ্যাশ ইফ যেমন আছে, আবার তোমার কিন্তু হ্যাশ এলসও আছে, এটাও কিন্তু একটা প্রিপ্রসেসর ডিরেক্টিভ। হ্যাশ এলস এটা হচ্ছে একটা অল্টারনেট কোড, যেটা এক্সিকিউট করবে তখনই যদি আমার হ্যাশ ইফ যখন ফলস হবে। কারণ ইফ ফলস হলে তো এলস এক্সিকিউট করে, তাহলে হ্যাশ ইফ যখন ফলস হবে তখন কিন্তু আমার অল্টারনেট যে কোডটা আমি লিখেছি সেই অল্টারনেট কোডটা কিন্তু আমার এক্সিকিউট করবে ফর দ্য হ্যাশ এলস। আর যদি আমি
ইফটাকে আমি যখন শুরু করি, দেখো আমরা তখন কিন্তু ইফটাকে শেষ করি একটা ক্লোজিং প্যারেনথেসিস দিয়ে বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তো সেরকম কিন্তু ইফটাকে আমাকে যদি শেষ করতে হয়, বা যদি আমাকে ইফ ডেপটাকে যদি আমাকে শেষ করতে হয়, বা যদি আমাকে ইফ এন্ড ডিপকে যদি আমাকে শেষ করতে হয়, তখন আমরা ব্যবহার করব হ্যাশ এন্ড ডিপ। এন্ড ডিপটাও কিন্তু একটা প্রিপয়েসার ডিরেক্টিভ, যার হেল্প নিয়ে আমরা হয়তো ইফটাকে ডিফাইন করলাম, আমি হয়তো এবার ধরো ক্লোজ করবো ইফটাকে, তখন কি লিখবো না হ্যাশ এন্ড ডিপ। বা ধরুন হয়তো আমি ইফ ডেপটাকে ডিফাইন করলাম, আমি তখন তাকে ধরো ক্লোজ করবো, আমি কিন্তু ক্লোজ করবো কিন্তু হ্যাশ এন্ড ডিপ দিয়ে। যেমন করে আমরা ইফ লিখে যখন আমরা কিছু স্টার্ট করি, দেখো ইফটাকে যখন আমরা ক্লোজ করি তখন কি দিয়ে ক্লোজ করি, তখন এটা দিয়ে ক্লোজ করি, ঠিক আছে। তো সেরকম কিন্তু আমরা ইফটাকে তোমার কিন্তু এখানে ক্লোজ করবো তোমার এন্ড ডিপ দিয়ে, এন্ড ডিপ প্রিপয়েসার ডিরেক্টিভ দিয়ে। তাহলে এইগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল অফ প্রিপয়েসার ডিরেক্টিভ। হ্যাজ ডিফাইন, আনডেফ, হ্যাজ ইনক্লুড। তার মধ্যে আমরা কিন্তু সব থেকে যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে আমরা হ্যাজ ইনক্লুডের কনসেপ্ট আমি কিন্তু ব্যবহার করে কাজ করেছি। কিন্তু কেন হ্যাজ ইনক্লুড করতে হয় বা এর পারপাস কিন্তু আমরা কিন্তু এখনো ডিটেলসে জানি না। এটা আমরা কিন্তু আজকে আমরা জানবো যে হ্যাজ ইনক্লুড তোমার কি রকম টাইপের ডিরেক্টিভ বলা হয়। এবার এই যে তোমার যে টাইপ অফ প্রিপয়েসার ডিরেক্টিভ আমরা দেখলাম বা এক্সাম্পল দেখলাম প্রিপয়েসার ডিরেক্টিভের, এই প্রিপয়েসার গুলোকে আমরা ক্লাসিফাই করতে পারি তাদের কিছু ফাংশন, তার উপরে যে তারা কি ধরনের ফাংশন পারফর্ম করে, তার উপরে বেস করে আমরা এই প্রিপয়েসার ডিরেক্টিভ গুলোকে আমরা কিছু টাইপে আমরা ক্লাসিফাই করতে পারি। তো দ্যাট ইজ আ টাইপ অফ সি প্রিপয়েসার ডিরেক্টিভ। ওকে, মানে বেসিক্যালি আমাদের 4 রকম টাইপের প্রিপয়েসার ডিরেক্টিভ আছে। তো আমরা কিন্তু ওই উপরে যে এক্সাম্পল গুলো তোমার দিলাম তার উপরে কিন্তু আমরা তোমার টাইপসটাকে তোমার ডিফাইন করছি। তো আমরা প্রথম যে টাইপটা তার নাম হচ্ছে ম্যাক্রো সাবস্টিটিউশন ডিরেক্টিভ, বা তাকে অনেক সময় ম্যাক্রো ডিরেক্টিভও বলা হয়, বা ম্যাক্রো সাবস্টিটিউশন ডিরেক্টিভ। ওকে, নাম্বার 2 হচ্ছে ফাইল ইনক্লুশন ডিরেক্টিভ। এই ফাইল ইনক্লুশন ডিরেক্টিভ দিয়ে কিন্তু আমরা কাজ করে এসেছি, আমরা কিন্তু সি দিয়ে প্রোগ্রাম করি না, আমরা হ্যাশ ইনক্লুড দিয়ে কোনো ফাইলকে আমরা ইনক্লুড করি। তাহলে এই হ্যাশ ইনক্লুডটাকে বলা হয় ফাইল ইনক্লুশন ডিরেক্টিভ। নাম্বার 3 হচ্ছে কন্ডিশনাল কম্পাইলেশন। আমরা চাইলে যে আমার সি এর কোডটাকে যদি চাই যে আমার একটা স্পেসিফিক পোর্শন কম্পাইল হবে আর স্পেসিফিক পোর্শন হয়তো কম্পাইল হবে না, তো তা কিন্তু তোমার ডিফাইন করতে পারি বা ইউজিং সাম কন্ডিশনস। আমি এমন কিছু কন্ডিশন তোমার ওখানে অ্যাপ্লাই করতে পারি যে যার জন্য আমার কিন্তু আমার সি এর কোডের মধ্যে সেই পোর্শন অফ কোডটা কিন্তু তোমার কম্পাইলেশনই হবে না। তো তাকে তোমার বলা হয় কন্ডিশনাল কম্পাইলেশন। আমি অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনস আমি কিন্তু কোন কোডটা আমার কম্পাইল হবে আর কোন কোডটা আমার কম্পাইল হবে না সেটা কিন্তু আমরা তোমার ফিক্স আপ করতে পারি, তাকে বলা হয় কন্ডিশনাল কম্পাইলেশন। আর নাম্বার 4 হচ্ছে আদার ডিরেক্টিভস। ওকে, আদার্স ডিরেক্টিভস। তাহলে এই প্রত্যেকটা যে তোমার 4 রকম যে টাইপটা আমরা লিখলাম, এই টাইপের মধ্যে কিন্তু আমাদের যে এক্সাম্পলগুলো আমরা দেখিয়েছি সবগুলো কিন্তু আমাদের এর মধ্যেই পড়বে। তো আমরা সেটাকে দেখবো ওয়ান বাই ওয়ান, যে কাকে বলা হয় ম্যাক্রো সাবস্টিটিউশন ডিরেক্টিভ, কাকে বলা হয় ফাইল ইনক্লুশন ডিরেক্টিভ, কাকে বলা হয় কন্ডিশনাল কন্ট্রোল ডিরেক্টিভ, ওকে, বা কন্ডিশনাল কম্পাইলেশন ডিরেক্টিভ, কাকে বলা হয় আদার্স ডিরেক্টিভ। তাহলে ফার্স্ট তোমার চলে আসবো ম্যাক্রো সাবস্টিটিউশন ডিরেক্টিভের কনসেপ্টে, যেখানে আমরা পড়বো যে ম্যাক্রো কি বা কেমন করে আমরা ম্যাক্রোকে ডিফাইন করি আমাদের সি প্রোগ্রামে। ওকে, তো ফার্স্ট হচ্ছে ম্যাক্রো সাবস্টিটিউশন ডিরেক্টিভ। সাবস্টিটিউশন ডিরেক্টিভ ফার্স্ট কনসেপ্ট হচ্ছে ম্যাক্রো সাবস্টিটিউশন ডিরেক্টিভ। তো অ্যাকচুয়ালি এই যে তোমাদের মানে চ্যাপ্টারসটা এটা কিন্তু আমাদের তোমার সিতে প্রথমে দেওয়া উচিত, যাতে করে আমাদের ডিরেক্টিভের কনসেপ্ট যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কেন আমরা হ্যাশ ইনক্লুড ব্যবহার করি আমাদের সি প্রোগ্রামে। তো সি বা সি প্লাস প্লাসে ম্যাক্রো হচ্ছে বা ম্যাক্রো বলতে বোঝায়, দেখো আমরা কিন্তু অ্যাসেম্বলার ডিরেক্টিভ পড়তে গিয়েও কিন্তু আমরা ম্যাক্রো পড়েছি, মনে আছে? অ্যাসেম্বলার ডিরেক্টিভ পড়তে গিয়ে আমরা ম্যাক্রো কনসেপ্ট পড়েছিলাম, মনে আছে? কার মনে আছে যে অ্যাসেম্বলার ডিরেক্টিভ পড়তে গিয়ে আমরা ম্যাক্রো পড়েছি? ইয়েস স্যার, পড়েছি আমরা। ম্যাক্রোকে আমরা স্টার্ট করার জন্য আমরা ম্যাক্রো বলে একটা অ্যাসেম্বলার ডিরেক্টিভ ব্যবহার করতাম, আর ম্যাক্রোকে আমরা শেষ করার জন্য কি ব্যবহার করতাম? এন্ডএম, তাই না? এন্ডএম কিন্তু একটা অ্যাসেম্বলার ডিরেক্টিভ আর ম্যাক্রো কিন্তু একটা অ্যাসেম্বলার ডিরেক্টিভ। আমরা কিন্তু এটা পড়ে এসেছি অ্যাসেম্বলার ডিরেক্টিভে গিয়ে ম্যাক্রো কি। তো সি বা সি প্লাস প্লাসে ম্যাক্রো হচ্ছে একটা পিস অফ কোড। ম্যাক্রো হচ্ছে একটা পিস অফ কোড বা পিসেস অফ কোড, ওকে, যার মধ্যে তোমার কিছু কোড থাকে, 1 লাইন 2 লাইন 5 লাইন। তাহলে একটা প্রোগ্রামের ম্যাক্রো বলতে বোঝায়
যে একটা প্রোগ্রামের মধ্যে আমার কিছু পিস অফ কোডকে বোঝায় একটা ম্যাক্রো, আর যে ম্যাক্রোটা কিন্তু একটা নেম আছে, ওকে, যার কিন্তু একটা নাম আছে, গিভেন সাম নেম, যার একটা নাম আছে, ওকে। তো যেমন করে আমাদের ফাংশনের নাম থাকে, তেমন করে কিন্তু আমাদের ম্যাক্রোর নাম থাকে। আর যখনই এই নেমটাকে যখন তোমার দেখতে পায়, ম্যাক্রো নেমটাকে তোমার যখনই দেখতে পায় কম্পাইলার, তখন কম্পাইলার কি করে না সেই ম্যাক্রো নামের এগেনস্টে তোমার যে কোডটা আছে বা সেই ম্যাক্রোর যে কোডটা আছে সেই কোডটা কিন্তু সে তখন আমার কোডের মধ্যে সে কিন্তু তখন ওটাকে তোমার রিপ্লেস করে দেয়। না ধরে নাও আমি একটা ম্যাক্রো লিখলাম, ধরে নাও হবে হয়তো আমার ধরো M1, আর M1 ম্যাক্রোর এগেনস্টে ধরে নাও আমার ধরো 5 লাইনের কোড আছে। এবার আমার সোর্স করে হয়তো আমি তোমার ধরো কিছু লাইন লেখার পর ধরো আমি তো M1 কে ব্যবহার করেছি, বা আমি ধরো ম্যাক্রোটাকে তোমার কল করেছি, আবার ধরো তোমার ধরো M1 কে তোমার কল করেছি। তাহলে এই সোর্স কোডটাকে যখন কম্পাইলার যখন কম্পাইল করতে যাবে, সে যখনই তোমার M1 দেখবে তখন কিন্তু এই M1টা রিপ্লেসমেন্টে সে কিন্তু এই 5 লাইনের যে কোডটা আছে সে কিন্তু এই 5 লাইন কোড দিয়ে কিন্তু M1টাকে রিপ্লেস করে দেবে। আবার সে যখন M1 যখন দেখতে পাচ্ছে সে কিন্তু আবার কিন্তু এই 5 লাইনের কোডটাকে দিয়ে কিন্তু তোমার M1 কিন্তু রিপ্লেস করে দিচ্ছে। তাহলে ম্যাক্রো কিন্তু অ্যাকচুয়ালি সাবস্টিটিউট হয়, মানে একটা জায়গায় গিয়ে রিপ্লেসমেন্ট হয়, তার জন্য তোমার এটাকে বলা হয় ম্যাক্রো সাবস্টিটিউশন। তো সিতে কি করে ম্যাক্রোটাকে ব্যবহার করা হয় সেটা আমরা দেখবো, ওকে। আর যে ডিরেক্টিভ দিয়ে আমরা ম্যাক্রোকে ডিফাইন করতে পারি তার নাম হচ্ছে হ্যাজ ডিফাইন। হ্যাজ ডিফাইন ডিরেক্টিভ দিয়ে আমরা ম্যাক্রোকে আমরা ডিফাইন করতে পারি। তো কিছু আমরা এক্সাম্পল দেখবো যে কি করে ম্যাক্রোকে ডিফাইন করা হয় হ্যাজ ডিফাইন ম্যাক্রো দিয়ে বা হ্যাজ ডিফাইন ডিরেক্টিভ দিয়ে। কিছু এক্সাম্পল দেখবো আমরা ম্যাক্রো সাবস্টিটিউশন ডিরেক্টিভের। এক্সাম্পল আমার ফার্স্ট এক্সাম্পল হচ্ছে, ধরে নাও আমি একটা প্রোগ্রাম লিখেছি, ধরে নাও সাপোজ হয়তো হ্যাজ ডিফাইন, আমার ধরো তোমার এখানে হ্যাজ ইনক্লুড তোমার যেমন থাকছে তেমন থাকছে, হ্যাজ ইনক্লুড stdio.h, তোমার যেমন আমরা লিখি তেমন লিখলাম হ্যাজ ইনক্লুড stdio.h। তারপর তোমার লিখছি হ্যাজ ডিফাইন n হচ্ছে লিখলাম তোমার এখানে 5। তাহলে nটা হচ্ছে ম্যাক্রোর নাম আর 5টা হচ্ছে nটার ভ্যালু, ওকে, বা তার কোড। তাহলে এই এনটাকে আমি যখনই তোমার আমার সোর্স কোডের মধ্যে যখনই ব্যবহার করব না, ও কম্পাইলার যখনই তোমার এন দেখবে সে কিন্তু এনটাকে তোমার 5 দিয়ে রিপ্লেস করে দেবে। না আমি ধরো এবার একটা কোড লিখেছি, ধরো এই সেম সোর্স কোডের মধ্যে ইন্ট মেন, তার মধ্যে আমি ধরে নাও প্রিন্টএফ করছি, প্রিন্টএফ %d দিয়ে আমি এখন ধরো প্রিন্ট করেছি, এনটাকে প্রিন্ট করেছি। তো আমার ধরো রিটার্ন 0 ধরো আমি এবার মেনটাকে শেষ করলাম। তাহলে এখন কম্পাইলার যখন তোমার এটাকে যখন নিয়ে কাজ করছে, সে তোমার দেখলো ফার্স্টে যে হ্যাজ ডিফাইন n5 করা আছে, মানে n কে 5 দিয়ে ডিফাইন করা আছে, n এর ভ্যালুটা তোমার হচ্ছে এখন 5। আবার যখন তুমি ধরো ঢুকলে কোডের মধ্যে তখন কি আছে প্রিন্টএফ n করা আছে, তাহলে এখন কিন্তু nটা কিন্তু এখন 5 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে 5 যদি রিপ্লেস হয়ে যায় তাহলে %d যদি আমি 5 কে প্রিন্ট করি তাহলে কিন্তু আমাকে আউটপুট আমাকে দেখাবে 5, তোমার কিন্তু দেখাচ্ছে আমাকে 5। ঠিক আছে, তো এটা কিন্তু হচ্ছে ম্যাক্রো কনসেপ্ট। তো আমি একটা এক্সাম্পল দেখবো সেম হ্যাজ ডিফাইন দিয়ে। না ধরে নেওয়া যাক আমার এখানে একটা কোড আছে, আমি ধরো এখানে হ্যাজ ইনক্লুড তো দেওয়াই আছে, আমি তো আবার ধরে লিখছি এখানে যে হ্যাজ ডিফাইন n5, আর আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড না লিখে আমি এখানে তোমার 5টাকে ডিসপ্লে, আমি এখানে nটাকে ডিসপ্লে করেছি, %d ডবল কোট কমা n। ঠিক আছে, দেখো এবারে দেখো রান করছি কোডটা, দেখাচ্ছে 5। আবার ধরে নাও আমি এনটাকে আমি ধরো এখানে এন নিলাম, আবার ধরে নাও আমি হয়তো আবার এখানে লিখেছি হ্যাজ ডিফাইন, তোমার লিখেছি হ্যাজ ডিফাইন m, তোমার ধরো 10 নিয়েছি, দিয়ে আমি এখন প্রিন্ট করছি %d n প্লাস m, ওকে, n প্লাস m, দেখো তো দেখাচ্ছে 15। তাহলে কম্পাইলার কি করছে না, যখন সে হ্যাজ ডিফাইন কোনো ডিরেক্টিভ দেখছে তার মানে সে বুঝতে পারছে যেখানে দুটো ভেরিয়েবলকে তোমার ডিফাইন করা আছে 5 আর 10 দিয়ে। এবার আমার সোর্স কোডের মধ্যে যখন দেখছে যে প্রিন্টএফ n প্লাস m, তখন nটা কিন্তু সে রিপ্লেস করছে 5 দিয়ে, আর m কে তোমার সে কিন্তু রিপ্লেস করছে 10 দিয়ে। দেখো তোমার 5 প্লাস 10 ইভালুয়েট হয়ে হচ্ছে 15, আর যেহেতু 15টা হচ্ছে আমাদের একটা ইন্টিজার নাম্বার, তাকে ডিসপ্লে করতে আমরা ইউজ করছি ফর্মা স্পেসিফায়ার %d, তো আমাদের কাছে কিন্তু 15।
তো এইটুকু তোমার কাজের মধ্যে তোমার যে সীমাবদ্ধ আমাদের ম্যাক্রোটা তা কিন্তু নয়, ডিফারেন্ট টাইপের ম্যাক্রো আছে। ধরে নাও আমি তোমার ধরে তোমার এইসব কিছু না লিখে আমি তোমার লিখছি হয়তো যে হ্যাজ ডিফাইন এন, আমি তোমার এখানে লিখলাম প্রিন্টএফ সি প্রোগ্রামিং, একটা মেসেজকে প্রিন্ট করেছি সি প্রোগ্রামিং, ওকে, দেন সেমিক্লোন। নর্মালি কিন্তু আমরা যখন হ্যাজ ডিফাইন দিয়ে যখন কোনো আমরা ম্যাক্রোকে ডিফাইন করছিলাম তখন কিন্তু কোনো সেমিক্লোন হয় না। কিন্তু দেখো আমি এখন তোমার এনটাকে তোমার ডিফাইন করছি যে আমার এই ম্যাক্রোটা মানে হচ্ছে যে এনটা তোমার ভ্যালু হচ্ছে প্রিন্টএফ সি প্রোগ্রামিং সেমিক্লোন। তাহলে আমি এখন তোমার যদি তোমার ডিসপ্লে করতে চাই সি প্রোগ্রামিং মেসেজটাকে, আমি তোমার এখানে জাস্ট লিখবো এন। এবার দেখো তো কোডটা রান করছি, দেখো দেখাচ্ছে সি প্রোগ্রামিং। কি ইন্টারেস্টিং তো কনসেপ্টটা, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে আমাকে দেখাচ্ছে এখন এন। হ্যাঁ স্যার। আবার ধরে নাও আমি ধরে নাও আবার ডিফাইন করছি, ধরে নাও হ্যাজ ডিফাইন এন, তোমার ধরে নাও তো প্রিন্ট করছি, ধরে নাও তোমার প্রিন্ট করলাম, ধরে নাও প্রিন্ট না করে ধরে নাও তোমার লিখলাম হয়তো রিটার্ন 0, ওকে, সেমিক্লোন। আবার ধরে তোমার লিখছি হয়তো হ্যাজ ডিফাইন ও, একটা ভেরিয়েবল ও নিচে একটা ম্যাক্রো, তাকে তোমরা ডিফাইন করছি একটা ক্লোজিং ব্র্যাকেট দিয়ে, ওকে, ক্লোজিং ব্র্যাকেট দিয়ে আমি এখন ইন্ট মেনের পর আর কিছু লিখলাম না, নাহলে তোমাদের লিখছি এখানে এন, তারপরের লাইনে তোমার লিখছি এম, তারপরের লাইনে তোমার লিখছি এন এর পরের লাইনে তোমার লিখছি এম, তার দেখো তোমার নেক্সট লাইনে দেখো লিখছি তোমার ও। ঠিক আছে, এবার দেখো তো কোনটাকে রান করছি, দেখো আসছে সি প্রোগ্রামিং। কি ম্যাজিক না? স্যার হ্যাশ ডিফাইনটার মধ্যে কি ভেরিয়েবল গুলো শুধু ক্যারেক্টার টাইপ নিতে হবে? আমি আমার ভেরিয়েবলের নাম বলছো না, তুমি তার ভ্যালু বলছো। ওই ভেরিয়েবল নামগুলো মানে যে আপনি ভেরিয়েবল নাম কি কোনো সময় নাম্বার হয়? না মানে ওখানে স্ট্রিং মানে কোনো নাম দেওয়া যাবে যেরকম নাম। তাহলে তুমি বলো যে স্যার আমি এখানে সিঙ্গেল ক্যারেক্টার না নিয়ে আমি তো কোনো নাম নিতে পারি। হ্যাঁ তুমি নাও না, তুমি এখানে নাও না যে তুমি এখানে নাও যে নেভার, ওকে, একটা ভেরিয়েবল ধরো নেভার, তুমি এখানে লিখে দাও নেভার। তুমি সাব ব্যাংক যা লিখবে তোমাকে তাই এখানে লিখতে হবে, ঠিক আছে? দেখো ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছো? আমার ভেরিয়েবল নাম যেমন হয় আমার ম্যাক্রো নাম কিন্তু তোমার সেরকমই আমাদের কিন্তু ম্যাক্রো নাম লিখতে হবে। আমি যেমন করে তোমার কোনো ভেরিয়েবলের নাম দিই আমি তেমন করে কিন্তু কোনো ম্যাক্রোর নাম দেবো, ওকে, দ্যাট ইজ কল ম্যাক্রো। তাহলে কি বুঝতে পারলাম যে কম্পাইলার যখন এটাকে কম্পাইল করছে তার আগে সে কিন্তু নেভারের ভ্যালু কি না প্রিন্টএফ সি প্রোগ্রামিং সেমিক্লোন, সে কিন্তু এখানে কিন্তু সাবস্টিটিউট করছে। আমার এম এর ভ্যালু কি আছে না রিটার্ন 0, সে কিন্তু এখানে বসিয়ে নিল। তারপর তোমার কি আছে ও এর ভ্যালু কি আছে না ক্লোজিং ব্র্যাকেট, কিন্তু এখানে অ্যাড করে নিল। তারপরে সে কিন্তু কোডটাকে তোমার এক্সিকিউট করছে, ওকে। এবার ধরে নাও এবার তোমার মনে হচ্ছে যে স্যার তাহলে কি আমরা একটা পুরো প্রোগ্রামকে আমরা হ্যাশ ডিফাইন তো করতেই পারি, আমি কোনো ফাংশনই লিখবো না, আমি কোনো মেনই আমার থাকবে না। যেমন দেখো হ্যাশ ডিফাইন এক্স, ধরো লিখলাম এখানে ইন্ট মেন ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট সেমি, আমার ব্র্যাকেটটা তোমার ওপেনিং ক্লোজিং, আমার প্যারেন্থেসিস তোমার শুরু হয়েছে, ঠিক আছে? তারপর তোমার নেভার আছে, এম আছে, ও আছে, দিয়ে এখন আমি তোমার কোডটাকে তোমার পুরো আমি তোমার জাস্ট লিখছি। দেখো আমার মেনটাকে আমি এখানে লিখলাম না, আমি তোমার এখানে কি লিখছি ফার্স্ট তোমার দেখো লিখছি এখানে এক্স, তারপরে নেভার, ওকে, এক্স এর পরে তোমার আছে নেভার, তারপরে হচ্ছে এম, তারপরে হচ্ছে ও। তুমি নেভারটাকে বাদ দাও, তুমি এখানে এন করে দাও, নেভার তাহলে কোনো সমস্যা নেই। আমরা এখানে এক্স এন এম আর ও, ঠিক আছে? দেখো কোডটাকে রান করো, দেখাচ্ছে সি প্রোগ্রামিং। তাহলে একটা প্রোগ্রামকে আমরা উইদাউট ইউজিং মেন ফাংশন লিখে ফেলতে পারলাম, তাই তো পারলাম? কিন্তু এটা বলে তোমাকে যেটা প্রবলেম দেয় যে রাইট আ প্রোগ্রাম টু ডিসপ্লে সাম মেসেজ উইদাউট ইউজিং মেন ফাংশন। আমি মেন ফাংশন ইউজ করছি ঠিকই, কিন্তু দেখো আমার কিন্তু কোডের মধ্যে দেখো কোথাও কিন্তু মেন ফাংশন আছে, কোডে আছে কোথাও মেন ফাংশন। আমি তো এখানে হ্যাশ ডিফাইন দিয়ে করেছি, ঠিক আছে? তাহলে দ্যাট ইজ কল্ড ম্যাক্রো, তো আমরা কিন্তু ম্যাক্রো তোমার কিন্তু এখানে তোমার কিন্তু থেমে নেই, ম্যাক্রো কনসেপ্ট তোমার কিন্তু এখানে যে থেমে আছে তা কিন্তু নয়। আমরা আরো ডিফারেন্ট টাইপের ম্যাক্রো আমি সোয়াপ করতে পারি বা দেখাতে পারি,
কিরকম না, ম্যাক্রো আমার এমন ম্যাক্রো থাকবে যার আবার আর্গুমেন্টও থাকতে পারে, ম্যাক্রো উইথ আর্গুমেন্ট। একটা এক্সাম্পল দেখাই, ম্যাক্রো উইথ আর্গুমেন্ট। চলো, ম্যাক্রো উইথ আর্গুমেন্ট ধরে নাও আমি একটা ম্যাক্রোকে ডিফাইন করেছি, ম্যাক্রোর নাম ধরে নাও হয়তো ম্যাক্রোটা তোমার নাম হচ্ছে অ্যাড। ওকে, অ্যাড, ম্যাক্রোটার নাম হচ্ছে অ্যাড। তার দুটো প্যারামিটার আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। ওকে, আর সেই ম্যাক্রোটা কি কাজ করে না, সেই ম্যাক্রোটা তোমার এর সঙ্গে বি এর যোগ করে দেয়। ওকে, সেই ম্যাক্রোটা তোমার এর সঙ্গে বি এর যোগ করে দেয়। ঠিক আছে, তো তাকে আমি তোমার এই যোগ করে দিতে দিচ্ছে সে আমাকে, আমি তোমার তাকে এইভাবে লিখছি এ প্লাস বি। হলো, এটা আমার ম্যাক্রোটা ডিফাইন করা হলো। এবার ধরো মেন ফাংশনস থাকছে, ইন্ট মেন আমার ধরো এখানে ইন্টিজার, আমি ধরো ইন্টিজার তোমার না নিয়ে তোমার ডিরেক্ট তোমার এখানে লিখছি প্রিন্টএফ পার্সেন্টেজ ডি। আমি তোমার এই যোগফলটা তোমার দেখাবো। হ্যাঁ, পার্সেন্টেজ ডি আমি যখন কল করছি ম্যাক্রোটাকে, দেখো সাম দিয়ে তোমার দেখো পাস করছি 5,6। ওকে, সেমিকোলন। ওকে, এবার দেখো কোডটাকে আমি রান করছি। আমার এখানে কম্পাইলেশন এরর দিচ্ছে আনডিফাইন্ড রেফারেন্স টু সাম। আমি এখানে দেখো অ্যাড নিয়েছি ফাংশনটার, আমি ম্যাক্রো তোমার নাম কি দিয়েছি অ্যাড, আমি এখানে সাম ব্যবহার করছি বলে আমাকে রেফারেন্সটাও বুঝতে পারছে না। আমি দেখো এবার কোডটাকে রান করছি, এসছে 11। তাহলে এটাকে তোমার বলা হয় প্যারামিটারাইজড ম্যাক্রো বা আর্গুমেন্ট ম্যাক্রো উইথ আর্গুমেন্ট। ওকে, আর ম্যাক্রো উইথ আর্গুমেন্ট বা ম্যাক্রো উইথ প্যারামিটার। তো এরকম ভাবে আমরা অনেক কোডকে লিখতে পারি, তাই না? আমি এখানে মাল্টিপল ম্যাক্রোকে তোমার ডিফাইন করে রাখতে পারি, অ্যাড, সাব, মাল্টিপ্লাই, ডিভিশন, স্কোয়ার, ফ্যাক্টোরিয়াল, রিভার্স আমরা তোমার লিখে রাখতে পারি, কোনো সমস্যা নেই। আর তাকে আমি কিন্তু বারবার আমি কিন্তু ইউজ করে কিন্তু কাজ করতে পারি। আমি তোমার চাইলে যে আমি প্রথমবার তো স্যার 5 আর 6 অ্যাডিশন করেছি, আমি কি স্যার পারবো না নেক্সট টাইম তোমার 10 আর 12 অ্যাডিশন করতে? তুমি আবার অ্যাপ্লাই করো, তুমি আবার লেখো প্রিন্টএফ অ্যাড 10,12 লেখো, 10,12 লেখো। ওকে, 10,12 লেখো। তুমি এবার কোডটাকে রান করো, তুমি এখানে স্ল্যাশ এন দিয়ে দাও, তোমার পরের লাইনে তোমার দেখায় অ্যান্সারটা, তুমি এবার রান করো কোডটাকে, দেখাচ্ছে 11 আর 22। মাল্টিপল টাইম কিন্তু আমরা ম্যাক্রোকে কল করতে পারি। আর ম্যাক্রো কল হওয়া মানে কিন্তু কম্পাইলার যখন দেখবে কোনো ম্যাক্রোকে, তার মানে সে কিন্তু সেই ম্যাক্রোর জায়গাতে বা ম্যাক্রো যখন সে নেম দেখবে, সেই নেমের রিপ্লেসমেন্টে সে কিন্তু সেই ম্যাক্রোর কোডটাকে সে কিন্তু সাবস্টিটিউট করবে। তাহলে ম্যাক্রো তোমার কিন্তু সাবস্টিটিউট হয়, ম্যাক্রো কিন্তু কল হয় না, ম্যাক্রো তোমার সাবস্টিটিউট হয়। আর ফাংশন কল হয়, ফাংশন কল মানে কিন্তু আমার কন্ট্রোলটা আমার সেই প্লেসে যাবে যেখানে ফাংশনটা ডিফাইন করা আছে, কিন্তু ম্যাক্রো কিন্তু কল হয় না, বা ম্যাক্রোর জন্য কিন্তু কন্ট্রোল তোমার কিন্তু শিফট করে না ম্যাক্রোর কাছে। ম্যাক্রোর কোডটা কিন্তু তোমার এসে বসে যায় যেখানে তুমি ম্যাক্রোর তুমি নামটাকে তুমি যেখানে ব্যবহার করেছো। তাহলে ম্যাক্রো সাবস্টিটিউশন হয় আর ফাংশন কল হয়। পরীক্ষায় ডিফারেন্স আসে যে ডিফারেন্স বিটুইন ফাংশন অ্যান্ড ম্যাক্রো, ফাংশন আর ম্যাক্রোর মধ্যে ডিফারেন্স কি? তার কিন্তু অনেক ডিফারেন্স আছে ফাংশন আর ম্যাক্রোর মধ্যে। এটা হচ্ছে একটা ডিফারেন্স, আমি বললাম এতক্ষণ ধরে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা ম্যাক্রোকে আমরা ডিফাইন করতে পারি। তো এছাড়া আমাদের ম্যাক্রোর অনেক কনসেপ্ট আছে, আমরা যে কোনো ভাবে কিন্তু তোমার ম্যাক্রোটাকে আমরা ডিফাইন করে রাখতে পারি, যে কোনো ভাবে। আমার যেমন রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে আমার ম্যাক্রোকে যেভাবে ডিফাইন করা যায় আমি কিন্তু ডিফাইন করতে পারি, কিন্তু আমাকে সিনট্যাক্সটা ফলো করতে হবে যে কেমন করে ম্যাক্রোকে ডিফাইন করতে হয়। কারণ ম্যাক্রো ডিফাইন করতে গেলে কিন্তু তার জন্য কিন্তু কোনো সেমিকোলন থাকে না ম্যাক্রোর পরে। যে হ্যাজ ডিফাইন, দেখো অ্যাড এ কমা বি করেছি, দেখো তারপর তোমার লিখেছি যে অ্যাড এ কমা বি কল হলে কি হবে না আমার এ প্লাস বি হবে। দেখো আমার কিন্তু কোনো সেমিকোলন নেই এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইল ম্যাক্রো সাবস্টিটিউশন ডিরেক্টিভ। আমাদের ফার্স্ট টাইপটা কিন্তু হচ্ছে ম্যাক্রো সাবস্টিটিউশন ডিরেক্টিভ। তো টাইপ নাম্বার 1 সবাই বুঝতে পারলে, সবাই বুঝতে পেরেছো ম্যাক্রো সাবস্টিটিউশন? সবাই বুঝতে পেরেছো ম্যাক্রো সাবস্টিটিউশন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো এবার আমরা তোমার চলে আসবো ফাইল ইনক্লুশন ডিরেক্টিভের কনসেপ্ট। ওকে, নাম্বার 2 হচ্ছে ফাইল ইনক্লুশন ডিরেক্টিভ। ফাইল ইনক্লুশন ডিরেক্টিভ যার সঙ্গে কিন্তু আমরা সবাই ফ্যামিলিয়ার, আমরা অলরেডি ফাইল ইনক্লুশন ডিরেক্টিভ দিয়ে আমরা কাজ করি, আমাদের প্রোগ্রাম করি আমরা। হ্যাশ ইনক্লুডটা হচ্ছে ফাইল ইনক্লুশন ডিরেক্টিভ, তাই না? হ্যাশ ইনক্লুডটা হচ্ছে আমাদের একটা প্রিপয়েসার ডিরেক্টিভ, সেটা কিন্তু আন্ডার দ্য ক্যাটাগরি অফ ফাইল ইনক্লুশন ডিরেক্টিভ। তো এই হ্যাশ ইনক্লুড প্রিপয়েসার ডিরেক্টিভ
হ্যাজ ইনক্লুড প্রিপয়েসার ডিরেক্টিভ অ্যাকচুয়ালি কম্পাইলারকে বলে যে সোর্স কোড প্রোগ্রামের মধ্যে একটা ফাইলকে তুমি ইনক্লুড করো, যে ফাইলটাকে তুমি স্পেসিফাই করো একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে তার মধ্যে, তাই তো? তাহলে এখানে হ্যাজ ইনক্লুড প্রিপয়েসার ডিরেক্টিভ অ্যাকচুয়ালি ইউজ করা হয় যে কোনো হেডার ফাইলকে তোমার ইনক্লুড করতে আমার সি বা সি প্লাস প্লাস এর প্রোগ্রামকে। সি প্লাস প্লাসে আমরা ইউজ করি iostream.h, সিতে আমরা ইউজ করি stdio.h, এছাড়া আমরা সিতে আরো ডিফারেন্ট টাইপের হেডার ফাইল নিয়ে আমরা কাজ করি, যেমন string.h, যেমন ctype.h, যেমন time.h, তাই না? আবার তোমার হচ্ছে math.h, এছাড়াও কিন্তু আরো ডিফারেন্ট হেডার ফাইল আছে সিতে অ্যাভেলেবেল। তো যদি আমাকে ম্যাথামেটিক্যাল কোনো ফাংশন ব্যবহার করতে হয় তখন আমরা math.h কে ইনক্লুড করে কাজ করব। যদি আমাকে স্ট্রিং এর কোনো ফাংশনকে নিয়ে কাজ করতে হয় তখন আমরা string.h কে ইনক্লুড করে কাজ করব। আমার যেমন রিকোয়ারমেন্ট, আমার সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে আমার যে সেই ফাংশনগুলো তোমার যে হেডার ফাইলের মধ্যে আছে আমার কিন্তু অবভিয়াসলি আমাকে সেই হেডার ফাইলটাকে আমাকে ইনক্লুড করতে হবে, না হলে আমার কম্পাইলার সেই ফাংশনটার ডেফিনেশন সে কিন্তু খুঁজে পাবে না। তাহলে ফাইল ইনক্লুশন ডিরেক্টিভ। তো আমরা এই ফাইল ইনক্লুশন ডিরেক্টিভকে আবার তোমার দুরকম ভাবে আমরা কোনো ফাইলকে ইনক্লুড করতে পারি। ধরে নাও আমার যে প্রোগ্রামটা লেখা আছে, ধরে নাও যদি আমি তোমার এখানে লিখি যে হ্যাজ ইনক্লুড stdio.h, আমি যদি ডবল কোটেশন ইউজ করে লিখি, আগে তো আমরা তোমার ধরো অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে লিখেছিলাম, এখন ধরো তোমার ডবল কোট দিয়ে লিখি, তাহলে কি আমার কোডটা রান করবে না? হ্যাঁ স্যার, রান করবে। সেটা কিন্তু আমরা প্রথমেই দেখেছি সি পড়তে গিয়ে যে আমরা একটা মানে কোন ফাইলকে আমরা দুরকম ভাবে ইনক্লুড করতে পারি, আইদার এনক্লোজড বাই অ্যাঙ্গুলার ব্র্যাকেট অথবা এনক্লোজড বাই ডাবল ইনভার্টেড কমা। দেখো কোডটা কিন্তু আমাদের দিব্যি রান করে যাবে, কোনো সমস্যাই হবে না। তাহলে একটা হেডার ফাইলকে আমরা বা কোনো ফাইলকে আমরা ইনক্লুড করতে পারি দুটো ওয়েতে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ে বাই ইউজিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট, আর সেকেন্ড ওয়েটা হচ্ছে হ্যাজ ইনক্লুড ডাবল ইনভার্টেড কমার মধ্যে কিন্তু কোনো ফাইলকে আমরা ইনক্লুড করতে পারি, এভাবে কিন্তু আমরা ইনক্লুড করতে পারি। তাহলে আবার স্ট্যান্ডার্ড হেডার ফাইল তোমার কন্টেন্ট করে কিছু প্রিডিফাইন্ড ফাংশনের ডেফিনেশনস, যেমন stdr.h তোমার কন্টেন্ট করে আমার printf scanf ফাংশনের ডেফিনেশনস। তাহলে আমাকে printf scanf ফাংশনকে নিয়ে কাজ করার আগে আমাকে অবশ্যই কিন্তু তার যে হেডার ফাইলটা আছে তাকে আমাকে ইনক্লুড করতে হবে। ওকে, তো আমরা এই যে আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেট ব্যবহার করছি আর কখনো কখনো আমরা আবার ডবল ইনভার্টেড কমা ব্যবহার করছি, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি অ্যাকচুয়ালি? তো এমনিতে আমার কিন্তু দেখো দুটোতে আমার কাজ কিন্তু সেই একই হবে। তাহলে অ্যাঙ্গুলার ব্র্যাকেট কিন্তু অ্যাকচুয়ালি তোমার কম্পাইলারকে বলে যে তুমি ওই ফাইলটা, তুমি যে ফাইলটা তুমি এখানে তুমি লিখেছো, ধরো না তুমি লিখেছো হয়তো ডবল, তুমি এখানে লিখেছো হয়তো যে হ্যাজ ইনক্লুড stdio.h, তাহলে এই ডিক্লারেশন তোমার দেখার পর কম্পাইলার কি করে না, সে কিন্তু তাকে এটা কিন্তু অ্যাকচুয়ালি কম্পাইলারকে বলছে এই তোমার অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা তোমার কিন্তু বলছে কম্পাইলারকে, অ্যাঙ্গুলার ওপেনিং ক্লোজিংটা কিন্তু বলছে কম্পাইলারকে কি বলছে না, কম্পাইলার তুমি এই ফাইলটা stdio.h ফাইলটাকে তুমি সার্চ করো বা তুমি লুক করো স্ট্যান্ডার্ড ডিরেক্টরির মধ্যে। ঠিক আছে, তুমি যেখানে সার্চ করো তুমি স্ট্যান্ডার্ড ডিরেক্টরির মধ্যে তুমি এটাকে সার্চ করো, যেখানে তুমি কিন্তু গেলে তুমি কিন্তু পেয়ে যাবে যে stdio.h কে, মানে তখন কিন্তু তোমার কম্পাইলার তখন কিন্তু সার্চ করে স্ট্যান্ডার্ড ডিরেক্টরিতে। ওকে, আবার যখন তুমি লেখো হ্যাজ ইনক্লুড, যখন তুমি ধরো লিখছো, ধরো না হয়তো যে হ্যাজ ইনক্লুড তোমার ধরো না হয়তো xyz.h ডবল কোডের মধ্যে তুমি লিখেছো, তোমার তুমি আবার শেষ করেছো। ঠিক আছে, তাহলে এই ডবল কোডটা কিন্তু অ্যাকচুয়ালি কম্পাইলারকে বলছে যে তুমি এই হেডার ফাইলটাকে তুমি সার্চ করতে যাও তোমার সোর্স ফাইল ডিরেক্টরির মধ্যে, দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স, যে আমরা কখন অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে লিখবো আর কখন আমরা ডবল কোডের মধ্যে লিখবো। তাহলে অ্যাঙ্গুলার ব্র্যাকেট অ্যাকচুয়ালি কম্পাইলারকে বলছে যে তুমি stdio.h ফাইলটাকে তুমি সার্চ করতে যাও স্ট্যান্ডার্ড ডিরেক্টরিতে, আর যখন তুমি ডবল কোড যখন তুমি ইউজ করছো তখন তোমাকে কিন্তু বলছে যে তুমি এই ফাইলটাকে তুমি কিন্তু ইনক্লুড করে তুমি কিন্তু সার্চ করতে যাও তোমার সোর্স ফাইল ডিরেক্টরির মধ্যে। কারণ হচ্ছে
যে এই সোর্স ফাইল ডিরেক্টরির মধ্যে আমাদের এই ধরনের কিছু হেডার ফাইল তোমার লেখা থাকে, যে ফাইলগুলোকে কিন্তু আমরা ডেভেলপ করি বা আমরা ডিজাইন করি। আমরা চাইলে কিন্তু কোনো ফাইল আমরা তৈরি করতে পারি, হেডার ফাইল। আমরা সি এর প্রোগ্রাম বা সি এর কনসেপ্ট দিয়ে আমরা চাইলে আমি আমার নামে কোনো হেডার ফাইল তৈরি করে আমি আমার প্রোগ্রামে সেই ফাইলটাকে ইনক্লুড করে কিন্তু আমরা কাজ করতে পারি। আমি দেখাবো সেটা নেক্সট দিন, যে কেমন করে হেডার ফাইল তৈরি করা যায়, হাউ টু ক্রিয়েট আ হেডার ফাইল। তাহলে আমি যখন ধরুন একটা কোনো হেডার ফাইল তৈরি করলাম, ধরুন হয়তো devasis.h, সাপোজ আমি ধরুন একটা হেডার ফাইল তৈরি করেছি devasis.h, আমার এই ফাইলটা কিন্তু তোমার আছে কোথায় না, যেখানে আমার ধরুন সোর্স ফাইলগুলো আছে, যেখানে আমার সি এর প্রোগ্রামগুলো আছে, ধরুন বিন ফোল্ডার। আমি কিন্তু তোমার সেভ যখন করবো না ফাইলটাকে, তখন সে কিন্তু গিয়ে আমার ওই বিন ফোল্ডারের মধ্যেই থাকবে। যাকে আমরা ফোল্ডার বলি তার নামই তো ডিরেক্টরি, এটা তোমার হচ্ছে সোর্স ফাইল ডিরেক্টরি। আর স্ট্যান্ডার্ড ডিরেক্টরি মানে হচ্ছে যে এমন একটা ডিরেক্টরি, এমন একটা ফোল্ডার যার মধ্যে তোমার সমস্ত হেডার ফাইল আছে, সমস্ত হেডার ফাইল আছে। তোমার stdr.h আছে, তোমার conio.h আছে, তোমার string.h আছে, তোমার math.h আছে। তো তখন তোমার কিন্তু যখন তুমি অ্যাঙ্গুলার ব্র্যাকেট যখন ব্যবহার করো, তখন তোমার কিন্তু কম্পাইলার তখন তুমি সার্চ করে কোথায় না স্ট্যান্ডার্ড ডিরেক্টরিতে। আর যখন তুমি ডবল কোট যখন তুমি ব্যবহার করো, তখন কিন্তু সার্চ করে কম্পাইলার কোথায় না তোমার সোর্স ফাইল ডিরেক্টরিতে। So that is the basic difference between has include angular bracket str.h and has include within the double quotation xyz.h. Okay, তাহলে বুঝতে পারলে এটা কিন্তু পরীক্ষায় আসে ডিফারেন্সটা, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম, যেটা বললাম এটা কিন্তু পরীক্ষায় আগেবারও এসেছিল 2023-এ। ঠিক আছে, তো এটা ক্লিয়ার, সবাই ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, যে হোয়াট ইজ দ্য ফাইল ইনক্লুশন ডিরেক্টিভ। আমি নেক্সট দিন দেখাবো কেমন করে হেডার ফাইল তৈরি করে কাজ করতে হয়। ঠিক আছে, আমরা নিজেরা তোমার ইউজার ডিফাইন কোনো হেডার ফাইল তৈরি করতে পারি, আর সেই ফাইলটাকে আমরা আমাদের কোনো প্রোগ্রামে আমরা ইনক্লুড করে কাজ করতে পারি। আমি নেক্সট দিন দেখাবো অফলাইন কম্পাইলার দিয়ে। বলো এটা তোমাকে ক্লিয়ার কিনা, বলো। হ্যাঁ স্যার। থার্ড ওয়ান, একটা কথা বলবো। হ্যাঁ স্যার বলছি, আপনি হেডার ফাইল বললেন না যে ওটা তৈরি করা যায় নিজে থেকে, তো এবার ওটা তৈরি করার পরে ওর মধ্যে কি মানে ওর মধ্যেও তো কোড দিতে হয় নাকি? অবশ্যই, যেরকম অবশ্যই আমার ওর মধ্যে আমার কোড থাকবে, ওর মধ্যে আমার ডিফারেন্ট ফাংশনের ডেফিনেশনস থাকবে। ঠিক আছে, আর সেই ফাংশনগুলোকে আমরা আমাদের অন্য কোনো প্রোগ্রামে আমরা ইউজ করব না ডিফাইন করে। ঠিক আছে, না ডিফাইন করে আমরা ইউজ করব। ওকে, আমি দেখাবো নেক্সট, খুব ইন্টারেস্টিং যে কি করে হেডার ফাইল তৈরি করা যায়। ওকে, তো এখন আমরা চলে আসবো থার্ড টাইপ, দ্যাট ইজ আ কন্ডিশনাল কম্পাইলেশন। থার্ড টাইপটা হচ্ছে আমাদের কন্ডিশনাল কম্পাইলেশন। আমি জাস্ট বলবো যে কন্ডিশনাল কম্পাইলেশনের মধ্যে আমাদের এই টাইপের ডিরেক্টিভের মধ্যে তোমার কোনগুলো পড়ে, জাস্ট আমি তোমার তার টাইপগুলো বলবো। এটা আমি অত ডিটেলসে তোমার যাবো না, কারণ এটা আমাদের অ্যাকচুয়ালি সিলেবাসে নেই। এই টপিকটা আমাদের তোমার দরকার ছিল ম্যাক্রো সাবস্টিটিউশন আর তোমার হচ্ছে ফাইল ইনক্লুশন ডিরেক্টিভ, দ্যাটস এনাফ আমাদের সি এর জন্য। তো কন্ডিশনাল কম্পাইলেশন ডিরেক্টিভের মধ্যে অ্যাকচুয়ালি আমার পরে যে ডিরেক্টিভগুলো, যে যেমন তোমার হয়তো হ্যাশ ইফ ডিরেক্টিভ, দেখো নাম বলে এসেছি, আমরা এক্সাম্পল দেখে এসেছি, হ্যাশ ইফ ডেফ, তাই না? হ্যাশ ইফ ডেফ বলে আমাদের তোমার পড়ছে এখানে হ্যাশ ইফ এনডেফ, আমাদের তোমার পড়ছে এখানে হ্যাশ এলস। ওকে, আর তোমার পরে হ্যাশ এলস ইফ, মানে এলস ইফ মানে কিন্তু লেখা হয় এল ইফ বলে লেখা হয়। ঠিক আছে, এল ইফ। আর যখন তোমরা শেষ করি কোনো ইফ কে, তখন কি লিখে আমরা এন্ড ইফ, তাই না? আমরা লিখছি এখানে এন্ড ইফ ডিরেক্টিভ। তাহলে এই সমস্ত ডিরেক্টিভ গুলো কিন্তু সবই পড়ছে আন্ডার দ্য ক্যাটাগরি অফ কন্ডিশনাল কম্পাইলেশন। তাহলে এই কন্ডিশনাল কম্পাইলেশন ডিরেক্টিভ কিন্তু অ্যাকচুয়ালি টাইপ অফ ডিরেক্টিভ, যেটা হেল্প করে কম্পাইলারকে যেটা স্পেসিফিক পোর্শন অফ দ্য প্রোগ্রাম কম্পাইল করতে, আর স্পেসিফিক পোর্শন অফ পার্ট বা পোর্শনকে কিন্তু সে আবার স্কিপ করতেও পারে বেসড অন দ্য সাম কন্ডিশনস। ওকে, তো আমরা এই কন্ডিশনাল কোডগুলোকে লেখার জন্য যে কোডটা হয়তো আমার কন্ডিশনের উপর ডিপেন্ড করে হয়তো এক্সিকিউট হবে, সেই ধরনের কিন্তু কিছু কোডকে আমরা এখানে লিখে রাখবো, যে আমি চাইলে তোমার কম্পাইলারকে দিয়ে সেই কোডটাকে আমি এক্সিকিউট করাতেও পারি, আবার নাও করাতে পারি। ওকে, আর লাস্ট 4 নাম্বার তোমার টাইপটা হচ্ছে আমাদের আদার্স ডিরেক্টিভ। সেই আদার্স ডিরেক্টিভের মধ্যে তোমাদের পড়ছে, আমাদের দুটো ডিরেক্টিভের নাম পড়ে, একটা হচ্ছে হ্যাশ আনডেফ, কোনো ম্যাক্রোকে আনডিফাইন করার জন্য যে ডিরেক্টিভ ব্যবহার করা হয় আনডেফ, আর তোমার পরে একটা তোমার ডিরেক্টিভের নাম আছে প্রাগমা বলে একটা ডিরেক্টিভের নাম আছে, প্রাগমা, PRAGMA। ওকে, দ্যাট ইজ দ্য আদার ডিরেক্টিভ। মানে apart from the above directive there are 2 more directives that are not commonly used, that is called undef, hash undef, আর তোমার হচ্ছে hash pragma। ওকে, তো
আমরা হ্যাশ আনডেফ দিয়ে আমরা কোনো এক্সিস্টিং কোনো ম্যাক্রোকে আমরা আনডিফাইন করতে পারি বাই ইউজিং হ্যাশ আনডেফ। ওকে, আবার প্রাগমাটা তোমার হচ্ছে একটা স্পেশাল পারপাসের একটা ডিরেক্টিভ, যেটা হয়তো আমি কোনো ফিচার্সকে হয়তো টার্ন অন বা টার্ন অফ করতে পারি আমরা প্রাগমা ডিরেক্টিভের হেল্প নিয়ে। তো দ্যাট ইজ নট জেনারেলি ইউজড। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রিপয়সার ডিরেক্টিভের বেসিক কনসেপ্ট। ওকে, এটা হচ্ছে আমাদের প্রিপয়সার ডিরেক্টিভের তোমার বেসিক কনসেপ্ট। আমি চাইছিলাম যে এই কম্পাইলেশন কন্ট্রোল ডিরেক্টিভ দিয়ে একটা কিছু যদি এক্সাম্পল দেখানো যায় তোমাদেরকে, তো যদি আমাদের দরকার নেই তাও যদি দেখানো যায় তাহলে হয়তো আর একটু মনে হবে যে না আর একটু ইন্টারেস্টিং আমাদের এই কনসেপ্টটা। তো বেসিক কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? প্রিপয়সার ডিরেক্টিভের কনসেপ্টটা সহজে ক্লিয়ার হচ্ছে? প্রিপয়সার ডিরেক্টিভ কনসেপ্টটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমি আর বেশি ডিটেলসে যাবার চেষ্টা করছি না, কারণ কি আমাদের এটা সিলেবাসে নেই, আমাদের তোমার যেটুকু দরকার ছিল তো সেটুকু আমরা কভার করেছি। তো বেশি এক্সেস বলে লাভ কিছু নেই, তাই না? এক্সেস বলে কিছু, তোমার যদি আরো কিছু জানতে চাও ডিটেলসে তো আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি প্রিপয়সার ডিরেক্টিভ আমার আরো কিছু ভিডিওস আছে তো সেটা আমি শেয়ার করবো, তোমরা তুমি দেখতে পারো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে, স্পেশাল ইন্টারেস্ট থাকে। ওকে, আমি সেটা শেয়ার করবো, তোমার কিন্তু সেটাকে দেখতে পারো যে আরো কিভাবে তোমার ফাংশন লাইক ম্যাক্রো, আমি তোমার ফাংশন লাইক ম্যাক্রো এখানে দেখিয়েছি, বা আদার তোমার ডিফারেন্ট টাইপের যে ম্যাক্রো কনসেপ্ট গুলো বা আদার্স তোমার ডিফারেন্ট যে কনসেপ্ট গুলো আমাকে তোমার এখানে দেখাতে পারি আমরা। ওকে, তো কিছু এক্সাম্পল দেখালে ভালো হতো। যাই হোক, কিছু এক্সাম্পল দেখালে ভালো হতো। আর একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, ছোট্ট একটা প্রিডিফাইন কিছু ম্যাক্রো আছে, সেই প্রিডিফাইন কিছু ম্যাক্রোর আমি একটা এক্সাম্পল দেখাই। ওকে, প্রিডিফাইন কিছু ম্যাক্রোর আমরা একটা এক্সাম্পল দেখাই। আমরা জাস্ট একটা এক্সাম্পল করছি। হ্যাঁ, জাস্ট তোমার এটাকে রান করবো, একটা কোড লিখবো আমি, জাস্ট একটা কোড হ্যাশ ইনক্লুড str.h ইন্ট মেন, যা আছে তাই থাক। আমি তোমাকে দেখাচ্ছি কিন্তু প্রিডিফাইন ম্যাক্রো কনসেপ্ট। হ্যাঁ, প্রিডিফাইন ম্যাক্রো, যে ম্যাক্রোগুলো কিন্তু তোমার প্রিভিয়াসলি ডিফাইন করা আছে, তার ফাংশনও কিন্তু তোমার ডিফাইন্ড, তার কাজটা কিন্তু তোমার ডিফাইন, আমি জাস্ট ইউজ করবো সেই ম্যাক্রোটাকে। ওকে, তাকে বলা হয় প্রিডিফাইন ম্যাক্রো। তো আমি ধরে নাও এটা সব থেকে অফলাইন কম্পাইল সব থেকে ভালো হতো। আমি তোমার এখানে তোমরা লিখছে হতো ফাইল কোলন %s/n ডবল কোট শেষ করি, কমা দিই, তারপর তোমার এখানে লিখছি আন্ডারস্কোর, ক্যাপিটালে লিখতে হবে আমাকে ফাইল, এটা কিন্তু একটা ম্যাক্রো, আন্ডারস্কোর ফাইল আন্ডারস্কোর। ওকে, যে ম্যাক্রোটা আমার প্রোগ্রামের ফাইল নেমটাকে আমাকে প্রিন্ট করে দেবে। ওকে, যে ম্যাক্রোটা আমার প্রোগ্রামের যে ফাইল নেম, সেই ফাইলের নামটাকে আমাকে প্রিন্ট করে দেবে। ওকে, দেখো রান করছি, দেখো তারপর তোমার কি আছে, রিটার্ন 0 আছে, তাই না? লিখি আগে রিটার্ন 0কে লিখি, রিটার্ন 0 সেমিকোলন। দেখো তো রান করছি কোডটাকে, দেখো আমার এখানে তোমার আন্ডারস্কোর আনডিক্লেয়ার ডিড ইউ মিন ফাইল, আমি এখানে তোমার এটাকে অ্যাঙ্গুলার ব্র্যাকেট করি, এখানে কিন্তু আন্ডারস্কোরটা কি আমাদের ডাবল লাগবে কিনা আমরা একবার চেক করে নিই, ডাবল আন্ডারস্কোর দেবো কিনা। আমি এখানে তোমার ডাবল আন্ডারস্কোর করে দিয়ে এবার দেখি চেক করে, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল সিনট্যাক্সটা। এবার দেখো কোডটাকে রান করছি, দেখো তো এটা কাজ করে কিনা। আসছে, দেখো তো আমার কোডটার ফাইলের নাম কি, দেখো main.c, দেখো এই দেখো main.c। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রিডিফাইন ম্যাক্রো। নেক্সট এক্সাম্পলে আসছি, আমি আরো তোমার কিছু প্রিডিফাইন কিছু ম্যাক্রো তোমাকে এক্সাম্পল দেখাচ্ছি। এটা কপি করলাম, ধরে নাও, নেক্সট ধরো পেস্ট করলাম, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার অ্যাডভান্স ইয়ার কনসেপ্ট। ওকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভান্স ইয়ার কনসেপ্ট। তো একটু কঠিন বলে মনে হচ্ছে, যে খুব কঠিন স্যার যেটা করাচ্ছেন, মনে হচ্ছে কঠিন বলে? হ্যাঁ, কঠিন বলে মনে হচ্ছে? ইয়েস অর নো? একটু কঠিন দেখি, এটা কোনো কঠিন কোনো, আমি তো কোনো কনসেপ্টই বলিনি যেটা তোমার টাফ, তাই না? এবার তোমার দেখো কি লিখেছি, ডেট। ঠিক আছে, ডেট তোমার হচ্ছে একটা ম্যাক্রো, প্রিডিফাইন ম্যাক্রো, তাকে আমি তোমার ডিসপ্লে করেছি কি দিয়ে না, ডেট হচ্ছে আমার মেসেজটা, আর দেখো তোমার কি লিখেছি %s, তাহলে ম্যাক্রো সমস্ত ভ্যালু কিন্তু তোমার স্ট্রিং টাইপের ভ্যালু। ওকে, সব কিন্তু তোমার কিন্তু ট্রিট করে সবই কিন্তু স্ট্রিং হিসাবে। দেখো তোমার দেখো রান করছি, আজকের ডেট কত দেখো, December 1, 2023। ওকে, নেক্সট ম্যাক্রো,
আমি দেখো আবার কোডটাকে পেস্ট করলাম। আমি তোমার এবার দেখাবো আর এখনকার টাইম কত, ঠিক আছে? টাইম, আমি তোমাকে এখন টাইম দেখাবো। ওকে, টাইম, সেই ম্যাক্রো তোমার কিন্তু নাম হচ্ছে ডাবল আন্ডারস্কোর টাইম, ডাবল আন্ডারস্কোর টাইম। দেখো তো দেখাচ্ছে টাইম, দেখাচ্ছে টাইম, টাইমটা আমাদের এখানে কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে টাইমটা? ভুল দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে, তাই তো? ভুল দেখাচ্ছে। ওটা কোন স্পেসিফিক জোনের টাইমটাকে মানে ফেজ করছে সেটা বোঝা যাচ্ছে না। টাইমটা আমাকে এখানে একটু ভুল দেখাচ্ছে। বেশ, ঠিক আছে, তোমার টাইম একটা টাইম তোমার দেখতে পাচ্ছি। যাই হোক, তোটা ভুল দেখাচ্ছে ঠিক দেখাচ্ছে সেটা ফ্যাক্টর নয়, আমাকে কোন স্পেসিফিক জোনের টাইমটা দেখাচ্ছে আমি কিন্তু এখানে ঠিক মানে সেটাকে কিন্তু আমরা মানে গেস করতে পারছি না। নেক্সট কথা হলো লাইন। আমি আমার কোডটার কতগুলো লাইন লিখেছি আমি সেটাকে তোমার ডিসপ্লে করবো, নাম্বার অফ লাইনস। ওকে, তো তার জন্য আমার যে তোমার প্রিডিফাইন যে ম্যাক্রোটা তার নাম হচ্ছে লাইন। ওকে, LINE। দেখো আমি তোমার রান করছি। লাইন, লাইন আমাকে লাইনটা এখানে দেখাচ্ছে না। অবশ্যই নাম্বার অফ লাইনটা হচ্ছে আমাদের ইন্টিজার, কি লিখতে হবে? %d করতে হবে, তাই তো? দেখো রান করছি, দেখো দেখাচ্ছে লাইন হচ্ছে 15। দেখো দেখো 15 নাম্বার লাইনে দেখো তুমি এখানে দেখো লাইনটাকে ডিসপ্লে করেছো। ওকে, 15 নাম্বার লাইন। ওকে, বা তুমি যদি কাউন্ট করো তোমার 15 নাম্বার লাইন দেখো তুমি কিন্তু দেখো ডিসপ্লে করেছো লাইনটাকে। ওকে, আর তো এরকম ভাবে কিন্তু আমরা কোনো প্রিডিফাইন্ড ম্যাক্রোকে নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, আমরা কারেন্ট ফাইল নেম দেখতে পাচ্ছি, আমরা এখানে তোমার টাইমটাকে তোমার দেখতে পাচ্ছি, কিন্তু আমার এখানে একটা কোনো স্পেসিফিক জোনও ফলো করছে বলে টাইমটাকে আমরা কারেন্ট ফরম্যাটে পাচ্ছি না। আমরা তোমার কারেন্ট ডেটটাকে তোমার ডিসপ্লে করতে পাচ্ছি। ওকে, আবার আমরা তখন লাইন কারেন্ট লাইন নাম্বারটাকে আমরা ডিসপ্লে করতে পারছি, যে আমার ওই প্রিন্টএফ স্টেটমেন্টটা কোন কারেন্ট লাইন নাম্বারে আছে, দ্যাট ইজ 15। আমরা তখন কারেন্ট লাইন নাম্বারটাকে কিন্তু আমরা এখানে ডিসপ্লে করতে পারছি। তো এটা হচ্ছে আমাদের প্রিডিফাইন্ড ম্যাক্রোর আরেকটা সিম্পল একটা কনসেপ্ট। তো আমরা ফাংশন লাইক ম্যাক্রো পড়েছি বা সি এর ম্যাক্রো কনসেপ্টটা কিন্তু ডিফারেন্ট ভাবে আমরা কিন্তু দেখলাম। কিন্তু আরেকটা কনসেপ্ট তোমার ম্যাক্রো, কিন্তু আরেকটা তোমার টাইপ অফ মানে ম্যাক্রো আমি এখানে তোমার যেটা দেখালাম টাইপ অফ ম্যাক্রো। ওকে, তো এটা নিয়ে আমি আর এলাবোরেট করছি না, আর বেশি কনসেপ্টে যাচ্ছি না। আমি তোমাকে দেখাতে পারতাম যে কি করে আমরা আনডেপ ব্যবহার করি, কি করে আমরা ইফ টেপ ব্যবহার করি, আমি কি তোমাকে দেখাতে পারতাম। তো আমি কিন্তু তোমার এটাকে দেখাচ্ছি না। আর একটা আনডেফের একটা এক্সাম্পল দেখবে, আনডেফ কি করে আনডেফ ইউজ করা হয়, একটা এক্সাম্পল দেখবে। একটা এক্সাম্পল দেখো। আনডেফ মানে হচ্ছে আনডিফাইন আ ম্যাক্রো। ধরে নাও আমি একটা ম্যাক্রোকে ডিফাইন করেছি, সাপোজ হ্যাজ ডিফাইন দিয়ে, হ্যাজ ডিফাইন ধরে নাও তোমার লিখেছি ধরো পাই ইকুয়ালস টু 3.14। পাইটা হচ্ছে আমার 3.14 এর সঙ্গে সমান, তাই না? আমাদের ভ্যালু, পাইয়ের ভ্যালু তো পাই তোমার লিখেছি তোমার 3.14। আমাকে অবশ্যই যখন কোনো ম্যাক্রো লেখা হয় তাকে আমরা তোমার চেষ্টা করবো কিন্তু ক্যাপসে লেখার। ওকে, হ্যাজ ডিফাইন পাই 3.14 দিয়ে তারপরেই আমি আবার কি করলাম, ওই ম্যাক্রোটাকে আমি আবার আনডিফাইন করে দিলাম। আনডেফ তোমার লিখছি তো নাও পাই, মানে আমি তোমার পাইটাকে তোমার ডিফাইন করে আবার তোমার আনডিফাইন করে দিলাম। দিয়ে আমি হয়তো তোমার জানি না যে আমি আনডিফাইন করেছি। আমি এখন তোমার এই প্রিন্ট আমাদের ইন্ট মেন ফাংশনের মধ্যে আমি এখন প্রিন্ট এফ করতে যাচ্ছি যে %f। আমি এখন তোমার ওই পাইটাকে তোমার ডিসপ্লে করবো, ঠিক আছে? আমি তোমার %f করে আমি এখন ওটাকে তোমার ডিসপ্লে করতে চাইছি, যে পাইটাকে আমি এখন ডিসপ্লে করবো। তাহলে বলো তোমাকে কি দেখাবে আনসার, কি দেখানো উচিত আমাকে অ্যান্সার? যদি আনডেফ পাই না করতো, আমি তো ডিফাইন করে আমি তো আবার আনডিফাইন করে দিয়েছি, তাহলে আমাকে কেমন করে দেখাবে পাইয়ের মানটা? যদি আমি আনডেফ পাই না করতাম তাহলে আমি এখানে আনডেফ পাই ধরে করিনি, ডিঅ্যাক্টিভেট করে দিতাম। আমি তখন রান করতাম, তখন তোমাকে দেখাবে পাইয়ের মানটা 3.14 দেখাচ্ছে। এবার তুমি ধরো আনডেফ পাই তুমি ডিফাইন করে তুমি তাকে আবার আনডিফাইন করে দিয়েছো, তখন যদি তুমি রান করো কোডটাকে তখন তোমাকে আর কি তোমাকে দেখাবে পাইয়ের মানটা? তুমি ডিফাইন করে তাকে আবার আনডিফাইন করে দিয়েছো, তাহলে আর কিন্তু পাইয়ের মধ্যে তোমার কিছু নেই। তোমাকে এখন দেখাবে যেটা আউটপুট দেখাবে কম্পাইল টাইম এরার, যে পাই আনডিক্লেয়ার্ড। দেখো দেখাচ্ছে, দেখো আনডেফ পাই, ঠিক আছে? মানে তুমি যে পাইটাকে তুমি যে ফার্স্টে ডিফাইন করেছো তারপর তুমি দেখো কিন্তু আবার দেখো পাই তুমি আনডেফ করছো,
তার মানে তোমার কিন্তু পাইটা কিন্তু এখন আনডিক্লেয়ার্ড বলে তোমাকে এখন কিন্তু এরার দেখাচ্ছে, কি দেখাচ্ছে, এটা কম্পাইল টাইম তোমাকে এরার দেখাচ্ছে। ওকে, এটা কিন্তু পাই তোমার কিন্তু আনডিফাইন্ড। তো এটা হচ্ছে আমাদের হ্যাশ আনডেফের তোমার তার যে কনসেপ্ট হ্যাশ আনডেফ, যে কেমন করে আমরা আনডিফাইন্ড। স্যার এখানে হ্যাশ বসলো না আগে, আনডেফের আগে হ্যাশ বসলো না। সরি হ্যাশ আনডেফ করো, দেখো দেখাচ্ছে পাই আনডিক্লেয়ার্ড দেখাচ্ছে, তাই না? পাই আনডিক্লেয়ার্ড দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা হ্যাশ আনডেফ দিয়ে আমরা কাজ করতে পারি। তো ডিফারেন্ট টাইপের ডিরেক্টরি তোমার কিন্তু কনসেপ্টগুলো কিন্তু তোমার এরকম ভাবে ডিফারেন্ট ভাবে আনডেফ, ইফ ডেফ, হ্যাঁ, আমরা হ্যাশ এলস সব কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের প্রোগ্রামিংয়ে, যেমন তোমার যেমন চাইবো। তো এটাকে আরো এক্সপ্যান্ড করা যায় মানে কনসেপ্টটাকে। তো আমি এই পর্যন্তই রাখছি, কারণ মনে হবে যে না এটা একটু দেখাই, এটাকে একটু দেখাই, এটা মনে হবে, কিন্তু আমরা ওটাকে কিন্তু চাইছি না, আমি আর এক্সপ্যান্ড করছি না কনসেপ্টটাকে। ওকে, বলো কোনো কোশ্চেন থাকতে বলো, আজকে যা পড়লাম তাতে কোনো কোশ্চেন থাকতে বলো, আজকে যা পড়লাম তাতে কোনো কোশ্চেন থাকতে বলো।